শুধু দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতি শনিবারের আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকারে। পরবর্তী 90 মিনিট আমি আবু রেজা আপনাদের সাথে থাকব। এই অনুষ্ঠানে আমরা ব্রিটেনের বিভিন্ন আইন, বিশেষ করে ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ফ্যামিলি ল নিয়ে কথা বলি। আপনারাও টেলিফোন করে আমার সাথে এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আপনাদের কোনো আইন বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন সেই নাম্বারে রিং করে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন যে আমরা এই অনুষ্ঠানে যে পরামর্শ দেই এটা শুধুমাত্র একটা ধারণা দেওয়ার জন্যে। আমরা আপনাদের সাথে বসে ফেস টু ফেস আপনাদের কাছে বিভিন্ন সম্পূরক বা পরিপূরক প্রশ্ন করার সুযোগ আমাদের নাই, কিংবা আপনাদের কোনো কাগজপত্র দেখারও সুযোগ আমাদের থাকছে না। সেই কারণে আমরা ঠিক পুরোপুরিভাবে আপনাদের যে সমস্যা সেটা নিয়ে আমরা ওয়াকিবহাল হতে পারছি না। তাই আমাদের যে অ্যাডভাইস, এটাকে একটা গাইডলাইন হিসেবে ধরে নেবেন। একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শর এর কোনো ব্যতিক্রম নাই। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। এই সপ্তাহ থেকে তো মোটামুটি ঠান্ডা পড়ে গেছে লন্ডনে। গতকালকে রাতে তো বোধহয় প্রায় 1 ডিগ্রিতে নেমে এসেছিল তাপমাত্রা। সবাই আশা করি মোটামুটি শীতের আমেজ উপভোগ করছেন এবং এভাবে একটু সাবধানতাও অবলম্বন করবেন। আমার মনে হয় যে যাদের মোটামুটি ফ্লু বা ইনফ্লুয়েঞ্জাতে প্রায় আক্রান্ত হন, এদের কিন্তু ফ্লু ভ্যাকসিনটা নিয়ে নেওয়া উচিত। এবং বিভিন্ন জায়গাতে আপনারা দেখবেন যে শুধুমাত্র যে জিপি তা নয়, বড় বড় ফার্মাসিতেও তারা কিন্তু এই ফ্লু ভ্যাকসিন নেওয়ার ব্যবস্থা করেছে। আপনি জাস্ট যেতে হবে, গেলেই তারা আপনাকে ভ্যাকসিনটা দিয়ে দেবে। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম এই অনুষ্ঠানে আমরা আপনাদের বিভিন্ন কল নিয়ে থাকি এবং কল নিয়ে বিভিন্ন আইন বিষয়ক প্রশ্ন দিয়ে থাকি। আমি দেখি আপনাদের কোনো কল এখন কলার আছেন কিনা, না থাকলে আমরা একটু আলোচনায় ফিরে যাব। না, এখনও কোনো কলার যুক্ত হননি। তো কলার যদি যুক্ত হতে চান তো স্ক্রিনের পর্দে যে নাম্বারটা আছে, ওই যে নাম্বারটা আছে স্ক্রিনে, সেই নাম্বারে ফোন করে আমার সাথে কথা বলতে পারেন। যাই হোক, আমরা কিছু আলোচনা করি। সম্প্রতি একটা রিপোর্টে জানা যাচ্ছে যে ইমিগ্রেশনের যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে কেসের সংখ্যা বেড়ে গেছে প্রায় 53%, 53% মতো কেস বেড়ে গেছে। এর ফলে কী হচ্ছে, কোর্টের পরে একটা প্রচণ্ড একটা চাপ পড়ে যাচ্ছে। তো এটার এই যে সমস্ত চাপ পড়ছে, অনেকে এই ধারণা করছে যে এর বিরাট একটা অংশই কিন্তু আসবে অ্যাসাইলাম থেকে। ফেল্ড অ্যাসাইলাম, যাদের অ্যাসাইলাম কেস রিফিউজ হবে, এই ধরনের কেসই বেশি অ্যাপিল হিসেবে আসবে। তো সেই কারণে আমরা ধারণা করছি যে আগামীতে অনেক বেশি অ্যাসাইলাম কেস হয়তো রিফিউজ হবে। তো এখানে কতগুলো জিনিস, একজন কলার মনে যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন। হ্যালো কলার। হ্যালো, জি বলেন, শুনছি আপনার কথা। জি জি, আমি একটা প্রশ্ন করতে আসলাম। জি বলেন। জি, এখন যে ওয়ার্ক পারমিটে যারা আইবা তারা ডিপেন্ডেন্ট আনতে পারবানি? কি করতে পারবে? ওয়ার্ক পারমিটে যদি কেউ আসতে চাই দেশে, জি, তার ডিপেন্ডেন্ট আনতে পারবানি? হ্যাঁ, ডিপেন্ডেন্ট তারা আনতে পারবে, শুধুমাত্র যারা কেয়ার ওয়ার্কিং ভিসাতে আসছে তারা পারবে না। জি, আমি একটু টিভিটা ভলিউম হয়। যারা কেয়ার ওয়ার্কার হিসেবে আসছে তারা ছাড়া অন্য যারা আসছে তারা ফ্যামিলি আনতে পারবে। জি, আমি বুঝতে পারছি না, একটু আমার সবাই আনতে পারবে, শুধুমাত্র কেয়ার ওয়ার্কাররা ছাড়া। কেয়ার ওয়ার্কাররা ফ্যামিলি মেম্বার আনতে পারবে না। কেয়ার ওয়ার্কার যারা তারা আনতে পারবে না। কেয়ার ওয়ার্কার ছাড়া অন্য যারা ওয়ার্ক পারমিটে আছে, স্কিল ওয়ার্কার, তারা আনতে পারবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ। তো আমরা যেটা বলছিলাম যে ধারণা করা হচ্ছে যে একটা বিরাট সংখ্যক রিফিউজালটা আসবে অ্যাসাইলাম সংক্রান্ত মামলা থেকে। তো সেই হিসেবে আমরা আশঙ্কা করছি যে অদূর ভবিষ্যতে অনেক অ্যাসাইলাম ক্লেম কিন্তু রিফিউজ হবে। তো এই ব্যাপারে একটু বলে রাখা দরকার, আইনটা যদি একটু ব্যাখ্যা করতে পারি আপনাদেরকে। তো আপনারা দেখবেন যে
হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলেন। যে আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন। এই যে ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে। জি বলেন। আমার প্রশ্নটা হলো এই যে স্কিল ওয়ার্কার মানে ডিগ্রি করার জন্য যে স্পন্সরশিপ লাইসেন্সটা আনতে হয় ব্যবসার জন্য হোম অফিসের কাছ থেকে। জি। তো আমার প্রশ্ন হলো একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাধারণত কতজন এমপ্লয়ি থাকা দরকার এবং মান্থলি অথবা এই যে ইয়ারলি কত সেল থাকলে এবং কতদিনের পুরানো ব্যবসা প্রতিষ্ঠান হলে সাধারণত হোম অফিস এই স্পন্সরশিপ লাইসেন্সটা দেওয়ার সম্ভাবনা থাকে? আচ্ছা দেখেন ভাইয়া আপনি আমরা যদি বিস্তারিত বলি তাহলে আপনি বুঝতে পারবেন এখানে কোনো ধরা বাঁধার নিয়ম নাই যে আপনার এতগুলো নাম্বার আপনার থাকতে হবে এমপ্লয়ি বা এত পয়সা টেকিং হতে পারে। আপনি যদি ওভারঅল দেখেন, চিন্তা করে দেখেন যে প্রথমত একটা প্রতিষ্ঠান কেন বাইরে থেকে লোক আনতে চাইবে, কারণ যেখানে একটা বাইরে থেকে লোক আনতে গেলে 38,700 পাউন্ড বেতন দিতে হচ্ছে। তো 38,700 পাউন্ড বেতন দিয়ে আপনি বাইরে থেকে একটা লোক আনবেন কেন? তো সেটার জন্য আপনাকে দেখাতে হবে নিশ্চয়ই। এখন আপনি যদি দেখান যে আপনার প্রতিষ্ঠানে বিজনেস ভালো হচ্ছে না, আপনি প্রতি বছর লস দিচ্ছেন, কোনো ট্যাক্স আপনি জমা দিচ্ছেন না, এরপর যদি আপনি বলেন আপনি 38,700 পাউন্ড দিয়ে একটা এমপ্লয়ি আনবেন, এটা কতটা বিশ্বাসযোগ্য হবে? এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওই যে একটা এমপ্লয়িকে আপনি আনবেন, আপনি দেখাচ্ছেন আপনার প্রতিষ্ঠানে 3 জন বা 4 জন এমপ্লয়ি কাজ করে এবং কারোরই বেতন 12,000 13,000-এর উপরে নয়। তখন কি প্রশ্ন উঠবে না যে যেহেতু সবার বেতন এত কম, এত পয়সা দিয়ে আপনি কেন বাইরে থেকে একজন অ্যাপ্লিকেন্ট আনবেন? আবার দেখুন, আপনি যেখানে দেখাচ্ছেন যে আপনার সব এমপ্লয়ি 10 ঘন্টা 12 ঘন্টা পার্ট টাইম কাজ করে, এখন আপনি একজন ফুল টাইমার আনবেন বাইরে থেকে, তখনও তো প্রশ্ন উঠতে পারে যারা পার্ট টাইম কাজ করছে ওদেরকে আপনি ফুল টাইম করে দেন না কেন? তো এই যে বললাম ক্রেডিবিলিটি একটা বড় জিনিস। মনে রাখবেন এর আগে নানা সামাজিক কারণে হোম অফিস কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা ওয়ার্ক পারমিটে লোক আনতে তারা দিয়েছে এবং অনেক ক্ষেত্রে আমি বলি যে স্বচ্ছতার অভাব থাকা সত্ত্বেও হোম অফিস কিন্তু পারমিশন দিয়েছে। এখন ক্রমশ এই বর্তমান সরকার ক্রমশ বিভিন্ন জায়গা তারা টাইট করে দিচ্ছে এবং সেই কারণে অনেক জিনিস খুঁটিনাটি তারা দেখবে এবং আপনাকে যখন তারা লাইসেন্স করার আগে কোনো ক্ষেত্রে আপনার হিউম্যান রিসোর্সেস তারা চেক করে। তেমন দেখতে চায় স্টাফদের ঠিকমতো কন্ট্যাক্ট দেওয়া হয় কি না, স্টাফদের সিকনেস অ্যাবসেন্স মনিটর করা হয় কি না, যে হিউম্যান রিসোর্স যেটা থাকে যে তাদের সব ঠিক মতো পরিচালনা করার ডকুমেন্ট আপনি মেনটেন করেন কি না। তো এরকম বিভিন্ন জিনিস তারা দেখে। তবে অবশ্যই যদি একটা প্রতিষ্ঠিত অর্গানাইজেশন হয় তাহলে তারা যতটা চেকিং করবে একটা নতুন প্রতিষ্ঠান হলে এবং যেখানে প্রতিষ্ঠানের ওই ধরনের নামটাম নাই সেখানে চেকিংটা একটু বেশি হয় এবং কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা কিন্তু ওই কোম্পানির অফিস বা প্রতিষ্ঠানের অফিসও তারা কিন্তু ভিজিট করে। তো সামারি হচ্ছে এই যে কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নাই যে প্রতিষ্ঠানের ইনকাম এরকম হতে হবে বা এই পরিমাণ স্টাফ থাকতে হবে। আপনাকে দেখাতে হবে যে কেন বিদেশি স্টাফ আপনার আনা দরকার এবং আপনাকে আরও দেখাতে হবে যে আপনার প্রতিষ্ঠানটা অবশ্যই আপনি মোটামুটি এই প্রতিষ্ঠানটা চলছে। এখন প্রতিষ্ঠান যদি যেটা বললাম লসে রান করেন তাহলে তো আপনি অবশ্যই বাড়ি থেকে লোক আনবেন না। আবার সবার বেতন যদি কম হয় তাহলে তো আপনি বেশি বেতন দিয়ে নিশ্চয়ই বাইরে থেকে আনবেন না। তো এই জন্যে অনেকগুলো ইস্যু আছে যেটা আপনাকে দেখতে হবে, টেকনিক্যাল ম্যাটারগুলি আছে কিনা, আপনার ট্যাক্সের পেপার থেকে শুরু করে অন্য জিনিস যেখানে লাইসেন্সের দরকার সেখানে আপনার লাইসেন্সগুলি আছে কিনা, কমপ্লায়েন্স আছে কিনা, এই জিনিসগুলি দেখে আপনাকে দেখতে হবে। এই জন্য আমরা যেটা বলি একজন বিশেষজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়াটা ভালো এবং সাথে সাথে অ্যাকাউন্টেন্টের কিন্তু সাহায্য লাগবে, কারণ তারা আপনার অ্যাকাউন্টসও দেখতে চাইতে পারে। ধন্যবাদ। তো শ্রী দর্শকবৃন্দ, আমরা আবার আলোচনায় ফিরে যাচ্ছি। মনে হচ্ছে একজন কলার যুক্ত হতে চাচ্ছেন, দেখি কে আছেন। হ্যালো কলার। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলার বলেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি ভাই, আমার একটা কোয়েশ্চেন আছে। জি বলেন।
হ্যালো আসসালামু আলাইকুম, আমার একটা কোয়েশ্চেন আছে ভাই। জি বলেন, আমি শুনছি, আপনি বলেন। আমার ওয়াইফ স্কিল ওয়ার্কার ভিসা আছে, জি। তো ওখান টাইম মেনশন স্কিল ওয়ার্কার ভিসা, জি আপনার ওয়াইফ তো ওখান টাইম মেনশন চিলি বাতো, তো ওখান মেনশন চিলি বাতাকলে প্রেসক্রিপশন পিরিয়ড। ভাইয়া আমি আপনার শেষের অংশ বুঝলাম না, যেটুকু বুঝলাম আপনার ওয়াইফ স্কিল ওয়ার্কার ভিসাতে আছেন, তারপরে আপনি উনি টিয়ার 2-তে আছেন। এখন বলেন উনি আপনি কি জানতে চাচ্ছেন আপনি? জি, এখন এনি মেন্টালিটি লিভে আছেন, তো এখন প্রেসক্রিপশন পিরিয়ড ওইটা কোনো প্রবলেম হবে নাকি? উনি কিসে আছেন? ম্যাটারনিটি লিভে? জি হয়। জি, এখন এখন আপনি কি জানতে চাচ্ছেন? জি, উনি যদি প্রেসক্রিপশন পিরিয়ড পান, এটা কোনো প্রবলেম হবে নাকি? না না, উনি যদি প্রেসক্রিপশন ফ্রির জন্য এন্টাইটেলমেন্ট হন তাহলে কোনো প্রবলেম নাই, কারণ এটা পাবলিক বেনিফিটের মধ্যে পড়ে না। আগে দেখতে হবে উনি ফ্রি প্রেসক্রিপশনের জন্য এন্টাইটেল কিনা। উনি যদি এন্টাইটেল হন তাহলে এটার সাথে পাবলিক ফান্ডের কোনো সম্পর্ক নাই। জি, আশা করি দর্শক আপনি মেন্টালিটি লিভে ওরা বলতে যে ভাইয়াকে আমরা হারিয়ে ফেলেছি। আমি যেটা বলতে চাচ্ছি, উনি যদি কোনো ফ্রি প্রেসক্রিপশন পান, ফ্রি মেডিসিন পান, তাহলে এটা পাবলিক ফান্ড হিসাবে গণ্য হবে না। দেখি এখন আর কে আছেন। হ্যালো দর্শক। হ্যালো। জি জি ভাই, আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাইয়া কি জানতে চাচ্ছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। আমি এই সামনের মাসে 15 তারিখে ইন্ডিভিজুয়াল লিভ অ্যাপ্লাই করা হবে। জি। বাট ইন্ডিভিজুয়াল লিভ পেতে কতদিন লাগবে এবং কি কি ডকুমেন্টারি লাগবে? আপনি কিসের ভিত্তিতে ইনডিফিনিট এর জন্য অ্যাপ্লাই করবেন? কিসের ভিত্তিতে ভাইয়া? আপনি কোন গ্রাউন্ডে ইনডেফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করবেন সেটা জানতে পারলে আমি বলতে পারবো যে কি কি ডকুমেন্ট আপনার লাগবে। আমি অ্যাসাইলাম সিকার, অ্যাসাইলাম মোর পাসপোর্ট হয়ে গেছে। জি, আপনি যদি অ্যাসাইলাম সিকার হন তাহলে শুধুমাত্র আপনার যে বিআরপি কার্ড সেটা লাগবে এবং ওই যে গ্রান্ট লেটার ওটা লাগবে, আর অন্য কোনো ডকুমেন্টের দরকার নাই। তবে আপনি যদি কাজ করে থাকেন তবে আপনি কাজের কাগজে দিতে পারেন, পে স্লিপ দিতে পারেন, ব্যাংক স্টেটমেন্ট দিতে পারেন। আর আপনার কোনো ফি লাগবে না, এটা বিনা পয়সায় অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনার ফর্ম হচ্ছে সেট পি, এই সেট পি দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করে দেবেন। আর এখানে আপনি মোটামুটি আমার ধারণা অন অ্যাভারেজ আপনার 3 মাসের বেশি লাগার কথা নয়। আশা করি দর্শক আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। দেখি আরও কেউ আছেন কিনা, না থাকলে আমরা আলোচনাতে ফিরে যাচ্ছি। হ্যালো দর্শক, কে আছেন এখন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই কি করতে পারি আপনার জন্য? জি, বাদশা সাহেব, আপনাকে একটা প্রশ্ন করতাম, আপনি যদি মনে কিছু না নেন। জি, আমি কিছু মনে করবো না। জি, দুইটা লাইন দেখি। জি ভাইয়া বলেন, আমি শুনছি। আচ্ছা, আমি ওই বাদশা সাহেব পুরো এক সময় স্কটল্যান্ডের আবাদিন শহরে ছিলেন, ওইটা তো জানতাম আমি। কোন ব্যারিস্টার ভাইয়া? আমি ওই যে টেলিভিশনে যে আবু রেজা। জি না ভাই, আমি আসলে কোনোদিনই আমি স্কটল্যান্ডে বেড়াতে গিয়েছি, কিন্তু আমি কখনো স্কটল্যান্ডে থাকিনি। ওই যে এই জন্য আর কি আমি যে এখানে হুবহু লাগে যে এক সময় পরিচিত। না, হয়তো আপনি আমাকে টেলিভিশনে দেখে থাকতে পারেন, বা পরিচিত না হলেও আজকে আপনার সাথে আমার পরিচয় হলো, এটাই বা খারাপ কি? আচ্ছা, ধন্যবাদ। জি ভাইয়া, কোনো কষ্ট নয় ভাইয়া। হ্যালো, আমরা মনে হয় আপাতত কেউ লাইনে নাই, তো আমরা আলোচনাতে ফিরে যাচ্ছি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ধারণা করা হচ্ছে যে প্রচুর অ্যাসাইলাম কেস রিফিউজ হবে এবং আগামীতে ট্রাইব্যুনালের পরে চাপ পড়বে
প্রায় 53% কেস বেড়ে যাবে, অ্যাপিল বেড়ে যাচ্ছে। তো অ্যাসাইলামের ব্যাপারে আমরা এর আগেও বলেছিলাম যে সাবেক সরকারের সময় তারা অ্যাসাইলামের ব্যাকলগ ক্লিয়ার করার জন্যে প্রচুর অ্যাসাইলাম গ্রান্ট করেছে, যেটা আমরা আইনজীবী হিসাবে আমাদের কাছে মনে হয়েছে যে এগুলি হয়তো এই সমস্ত কেসগুলির হয়তো তেমন কোনো মেরিট নাই। তো মেরিট নাই, কিন্তু তবু হোম অফিস অ্যাসাইলামগুলোকে গ্রান্ট করেছে। এই কেসগুলি যদি কোর্টের সামনে যেত, কোর্টের সামনে গেলে এই কেসগুলি হয়তো বা কোর্ট হয়তো কখনোই গ্রহণ করতো না, অ্যাপিল কখনো অ্যালাউ হতো না। কিন্তু হোম অফিস তাদের নানা কারণে, বিশেষ করে যেটা আমি বললাম যে একটা অনেক ব্যাকলগ জমে যাওয়ার কারণে এই কেসগুলিকে তারা রিফিউজ করেছিল। আনফর্চুনেটলি এটার কারণে একটা রং সিগনাল, একটা রং মেসেজ গিয়েছে, এবং অনেকেই মনে করছে যে অ্যাসাইলামটা বোধহয় আরেকটা ব্যাপার, ইচ্ছা করলেই চেয়ে নেওয়া যায়। প্রায় সময় আমি দেখি যে অনেক সময় আমাকে লোকে জিজ্ঞাসা করে রাস্তাঘাটে দেখা হলে যে ভাই আমার এক আত্মীয় এসেছেন ভিজিটে, একটা অ্যাসাইলাম করে দিতে চান, কিংবা একজন এসেছেন ওয়ার্ক পারমিটে, তার তো কোনো কাজ নাই, অ্যাসাইলাম করে দিতে চান। কিন্তু মনে রাখবেন অ্যাসাইলাম কিন্তু এখানে থাকার একটা ইয়ে নয়, আমি দেশে থাকতে চাই এর জন্য আমি অ্যাসাইলাম করব, এটা কিন্তু নয়। আর প্রায় সময় দেখি টেলিভিশনে অনেকে ফোন করেন যে আমি তো বিএনপি বলে অ্যাসাইলাম করেছি, এখন তো আর সরকার আওয়ামী লীগ নাই, তো এখন আমার কি করণীয়, কর্তব্য কি আমার করণীয়। তো এই ধরনের প্রশ্নগুলোতে থেকে মানুষের মনে একটা সন্দেহ জাগে, আসলে কি এই ধরনের ক্লেমগুলি জেনুইন। আপনারা জানেন যে এটা নিয়ে একটা খুব বড় ডিবেট আছে এদেশে। যারা অনেক বেশি, যারা কনজারভেটিভ, যারা চায় না যে ইমিগ্রেন্ট এদেশে আসুক, এরা অনেকেই কিন্তু বলে আসে বহুদিন ধরে যে যারা অ্যাসাইলাম ক্লেম করে এদের মধ্যে ভুয়া অ্যাসাইলাম ক্লেমেন্টের সংখ্যা বেশি, এবং কোনো দেশে কোনো সমস্যা হলে মানুষ সেটাকে কাজে লাগাচ্ছে, এবং এদেশে এসে তারা এদেশের যে সফট যে সিস্টেম সেটা ব্যবহার করে তারা অ্যাসাইলাম ক্লেম করছে। তো এই জন্য আমি বললাম যে অ্যাসাইলাম আসলে সবার জন্য নয়। আগে আপনাকে অ্যাসেস করতে হবে আপনার দেশে গেলে সত্যিই কোনো বিপদ আছে কিনা, কোনো ভয় আছে কিনা, এবং আপনার বিপদ সাধারণ লোকের বিপদ থেকে বেশি হতে হবে। এখন যে ভদ্রলোক বলছেন আমি বিএনপি করতাম, জামাত করতাম বলে আমি অ্যাসাইলাম চেয়েছিলাম, এখন আবার কী করলেন, তাহলে তার তো বলতে হবে, তার তো মনে করতে হবে তার এখন দেশে গেলে কোনো ভয় নাই। কারণ তার যে ভয়ের যে উৎস, সেই উৎস যদি অপসারিত হয়ে গিয়ে থাকে তাহলে তো তার এখন খুশি হওয়ার কথা, তার তখন দেশে চলে যাওয়ার কথা। আমরা এখনও দেখছি যে বিদেশে যারা ছিলেন, অনেকেই যারা সাবেক সরকারের সাথে সমস্যার কারণে যারা বিভিন্ন দেশে ছিলেন, এদের অনেকেই কিন্তু আস্তে আস্তে দেশে ফিরে যাচ্ছেন, এবং ফিরে যাওয়াটাই হচ্ছে স্বাভাবিক। এখন তারা যদি মনে করেন যে না আমরা দেশে কেন যাব, তার মানে তো তার দেখা যাবে তাদের অরিজিনাল অ্যাসাইলাম ক্লেমটা হয়তো বা জেনুইন ছিল। হ্যাঁ, মানুষের অন্য অনেক ঘটনা ঘটতে পারে, অনেকেই হয়তো বিদেশে অ্যাসাইলাম নিয়ে থাকার পরে সেখানে হয়তো অন্য লাইফ তাদের ডেভেলপ করতে পারে, তাদের হয়তো পরিবার পরিজন থাকতে পারে, সন্তান সন্ততি থাকতে পারে, তো তাদের তখন হয়তো দেশে যাওয়াটা কঠিন হয়ে যায়, তখন তো আলাদা গ্রাউন্ড হয়ে গেল, অ্যাসাইলামের গ্রাউন্ডটা থাকছে না। তো ওই যে যারা আমাকে প্রশ্ন করেন যে তাহলে এখন কি করা দরকার, তাহলে এখন প্রশ্ন করতে হবে যে দেখুন তাহলে এখন আপনার দেশে যেতে সমস্যাটা কোথায়। যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি নতুন কোনো কারণ হয়ে থাকে, যদি কোনো পারিবারিক কারণে, যদি আপনার প্রাইভেট লাইফের কারণে, যদি দীর্ঘদিন এদেশে থাকার কারণে দেশে যাওয়াটা সমস্যা হয়ে যাচ্ছে, তাহলে সেটার জন্যে আপনি বলতে পারেন, আপনি অ্যাপ্লাই করতে পারেন। হিউম্যান রাইটসও তো এখানে অ্যাপ্লিকেশন করা সম্ভব, যদি ভালো গ্রাউন্ড থাকে, যদি শক্ত গ্রাউন্ড থাকে, তাহলে হিউম্যান রাইটসও আপনি থাকার সুযোগ পেতে পারেন। আর যারা থাকার জন্য এদেশে অ্যাসাইলাম ক্লেম করছে ওদের জন্য আমি বলতে চাচ্ছি যে দেখুন অ্যাসাইলাম শুধুমাত্র তাদেরই জন্যে যারা দেশে ফিরে গেলে যাদের জীবনের নিরাপত্তা হুমকির সম্মুখীন, যাদের ব্যক্তিগত যে মানবাধিকারগুলি আছে সেগুলি লঙ্ঘন হওয়ার সম্ভাবনা আছে, তারাই শুধুমাত্র অ্যাসাইলাম চাইবেন। এবং এই অ্যাসাইলামগুলি আমরা দেখেছি যে গণহারে মানুষ অ্যাসাইলাম চাওয়ার জন্যে আজকে অ্যাসাইলাম প্রসেসটা ধীরে ধীরে কত কঠিন হয়ে যাচ্ছে। গত বছর যেভাবে আমরা শুনেছি যে ৬২,০০০-এর মতো অ্যাসাইলাম দেওয়া হয়েছে, এইভাবে যদি অ্যাসাইলাম না দেওয়া হতো গত বছর, তাহলে এই যে রং সিগন্যালটা হয়তো যেত না। আজও আমরা দেখছি যে প্রায় সময়ই আমরা দেখি আলোচনা হলে কেউ না কেউ প্রশ্ন করে বসে, তাহলে এখন আমি একটা অ্যাসাইলাম করে দিব। তার মানে অ্যাসাইলাম করাটা এত সহজ।
তো অ্যাসাইলাম যারা করেন তাদের রিস্ক ফ্যাক্টরগুলো চিন্তা করে দেখেন। আপনার অ্যাসাইলাম ক্লেম যদি রিফিউজ হয় তাহলে কিন্তু এদেশে আর আপনি আসতে পারছেন না, আপনার উপরে একটা রি এন্ট্রি ব্যান থাকবে এবং দেখা যাবে একমাত্র ফ্যামিলি গ্রাউন্ড ছাড়া অন্য যে কোনো গ্রাউন্ডে ভিসা অ্যাপ্লাই করলে ভিসা হয়তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার রিফিউজ হবে। এমনকি ওই সময়টা পার হয়ে গেলেও আপনি আগে এদেশে থাকার আশা ব্যক্ত করেছিলেন, অ্যাসাইলাম ক্লেম করেছিলেন, এই কারণে আপনি হয়তো আর এদেশে আসার ভিসা পাবেন না। শুধু তাই নয়, এটা সম্ভব আছে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট ইউরোডাক বলে একটা কম্পিউটার সিস্টেম হয়তো চলে যেতে পারে। চলে গেলে যেটা সম্ভব যেটা আছে যে অন্য দেশেও, ইউরোপের অন্য দেশেও আপনার ভিসা পাওয়া কঠিন হয়ে যাবে। একজন কলার মধ্যে যুক্ত হতে চেষ্টা করছেন, দেখি কে আছেন। হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম। আপনি স্টুডিওতে কথা বলছেন, আমার সাথে বলছেন, বলেন। যে ভাই ছিল ভাই, আমি আনছিলাম আমার আম্মার উদ্দেশ্য ভিজিট ভিসা 2 ইয়ার্স ভিসা আর কি অন সাইড আমার ফ্রেন্ড উদ্দেশ্য রাখতাম। কি টাইপটা রাখা যায় বলি সিস্টেম আছে দাদা? এখানে যেটা আছে যে আনুষ্ঠানিকভাবে কোনো সিস্টেম নাই, যেটা আছে আপনাকে হিউম্যান রাইটসে অ্যাপ্লাই করতে হবে ইমিগ্রেশনের রুলের বাইরে। আপনাকে দেখাতে হবে যে এক্সেপশনাল, কম্প্যাশনেট বা কম্পেলিং, মানে খুব মারাত্মক ধরনের কোনো কারণ আছে যেটা ইমিগ্রেশন রুলের মধ্যে নাই, এবং সেই কারণে আপনার আম্মাকে আপনি রেখে দিতে চাচ্ছেন, উনি বাংলাদেশে যেতে পারবে না। এটা হতে পারে আপনার আম্মার শারীরিক কোনো কারণ, হতে পারে ওনার বয়সের কারণ, যে সমস্ত কারণে ওনার পক্ষে বাংলাদেশে গিয়ে থাকা সম্ভব নয়। তো এটার জন্য অবশ্যই আপনাকে খুব ভালো করে আপনার কেসে আর্গুমেন্ট করতে হবে, ভালো ডকুমেন্ট দিতে হবে, মেডিকেল ডকুমেন্ট থাকলে মেডিকেল ডকুমেন্ট দিতে হবে, এবং কেন আপনি মনে করেন যে আপনার কেসটা ব্যতিক্রমধর্মী কেস। না, আপনি কি ডকুমেন্ট আনবেন সেটার পরে তো নির্ভর করছে। আপনার আম্মার বয়স কত? 65। যে আপনি দেখাতে পারবেন, যদি বলতে পারেন আপনার আম্মার বয়সের কারণে ওনার 24 ঘন্টা দেখাশোনা করা দরকার, যে দেখাশোনাটা বাংলাদেশে করা সম্ভব না, এটা কাজের লোক রেখে কিংবা নার্স রেখেও এটা করা সম্ভব নয়। এটা যদি আপনি দেখাতে পারেন তবে হয়তো এটা গ্রাউন্ড হতে পারে। বাট এই ধরনের কেস কিন্তু খুব কঠিন, এটা খুব ইজি কেস নয়। আপনি অবশ্যই ভালো আইনজীবীর পরামর্শ নেবেন, এটা স্টেট ফরওয়ার্ড কেস নয়, এবং ইন কান্ট্রি অ্যাপ্লিকেশান করার কোনো রুল নাই। আপনাকে আগেই বলেছে যেটা হিউম্যান রাইটসে ইমিগ্রেশনের রুলের বাইরে গিয়ে ব্যতিক্রম ধর্মী একটা কেস হিসেবে দেখাতে হবে। আশা করি দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। 40 সেকেন্ড টু ব্রেক। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে অ্যাসাইলামের ব্যাপারে, যে অ্যাসাইলামটাকে এরকম খুব হালকাভাবে ধরে নেওয়ার কোনো কারণ নাই, এবং মনে রাখতে হবে যে অ্যাসাইলাম নিয়ে যে বিভিন্ন কেলেঙ্কারি হওয়ার কারণে আস্তে আস্তে এই রিজিমটা আরও কঠিন হয়ে যাচ্ছে। তো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ ছাড়া হুট করে অ্যাসাইলাম ক্লেম করবেন না, কারণ এটাতে আপনার ভবিষ্যৎ ইমিগ্রেশন করা অন্য দেশের জন্য এটা ক্ষতিকর হতে পারে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমাদের থাকার জন্য অনেক ধন্যবাদ। তো আমরা আবার অনুষ্ঠানে দেখি কেউ কোনো কলার আছে কিনা। মনে হচ্ছে কেউ লাইনে নাই, তো আমরা আলোচনাতে ফিরে যাচ্ছি। আমরা বলছিলাম অ্যাসাইলামের ব্যাপারে। অ্যাসাইলামের ব্যাপারে আমাদের যে অনেক ধরনের ভুল বোঝাবুঝি আছে, এই ভুল বোঝাবুঝির কারণে অনেক সময় আমরা দেখি যে যেখানে অ্যাসাইলাম ক্লেম করা দরকার নাই আমরা অহেতুক অ্যাসাইলামটা ক্লেম করে বসি, এবং ফলশ্রুতিতে যেটা হয় যে ইমিগ্রেশন হিস্ট্রিটা খারাপ হয়ে যায়। আর একবার এদেশে যদি লাইনচ্যুত হয়ে যান, যে ইমিগ্রেশনে যে একটা ক্লিন হিস্ট্রি যদি কারোর নষ্ট হয়ে যায়, সেটাকে কিন্তু আবার সঠিক পথে ফিরে আসতে গেলে অনেক বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। তো এই জন্য অনেকেই আমরা পরামর্শ দিই যে যদি আপনাদের তেমন কোনো যুক্তিযুক্ত শক্তিশালী অ্যাসাইলাম ক্লেম না থেকে থাকে তবে আপনি করবেন না, আপনি চলে যান, ভিসা শেষ হয়ে যাওয়ার আগে দেশে চলে যান, এবং দেখবেন সেখানে গেলে হয়তো বা আপনি অল্টারনেটিভ বিকল্প কোনো ব্যবস্থা হবে। কেন মনে করছেন যে ইংল্যান্ডে না থাকতে পারলেই জীবনটা শেষ হয়ে যায়? আমি যদি এখানে দর্শকদের সাথে আমার জীবনের দুটো অভিজ্ঞতা আমি শেয়ার করি তাহলে হবে। আমার এক ক্লায়েন্ট ছিল, স্টুডেন্ট, আমাকে খুব সম্মান করতো। তো স্টুডেন্ট, সে এদেশে তখনকার সময় একটা নিয়ম ছিল যে স্টুডেন্ট একটা ম্যাক্সিমাম ক্যাপিং ছিল যে 5 বছরের বেশি সে থাকতে পারবে না।
তো তার কিন্তু 5 বছর হয়ে গিয়েছিল এবং সেই অবস্থায় সে ছিল। আমি তাকে বলেছিলাম যে দেখো, আমি মনে করি তোমার এই দেশে না থেকে দেশে চলে যাওয়া উচিত, তোমার বয়স কম, তুমি ইয়াং আছো, এই দেশে থাকলে একবার অবৈধ হয়ে গেলে অনেক প্রবলেম হবে। তো সে আমাকে খুব বিশ্বাস করতো, সে বলতো যে আপনি যেটা বলবেন ভাই আমি সেটাই করব। সবাই আমাকে বলছে যে দেশে একবার আসলে কেউ যেতে চায় না, এমনিতে থাকলে হয়তো আস্তে আস্তে অনেক কিছু হবে, আমার থেকে যাওয়া উচিত। আমি বললাম দেখো, তোমার বয়স কম, পুরো দুনিয়াটা তোমার হাতে আছে, পড়ে আছে, কেন তুমি খামাখা দেশে অবৈধ হিসেবে থাকবে? অবৈধ হয়ে থাকলে তুমি ঠিকমতো কাজ করলে তোমাকে বেতনও দেবে না, যে মিনিমাম যে ওয়েজেস সেই ওয়েজেস তোমাকে দেবে না, অনেক কম পয়সায় তোমাকে কাজ করতে হবে। দ্বিতীয়ত কি, যে তোমার যদি কোনো বিপদ আপদ হয়, কেউ যদি তোমাকে ধরে মারেও তুমি পুলিশের কাছে যেতে ভয় পাবে, তুমি হসপিটালে তোমার যাওয়ার কোনো সুযোগ থাকবে না, সবসময় তুমি একটা ভয়ে থাকবে, পুলিশ দেখলে তুমি দৌড়াবে। এভাবে তুমি কেন তোমার জীবনটাকে নষ্ট করবে? বরঞ্চ বাংলাদেশে যাও, আবার অন্য কোথাও ট্রাই করো। সে বলল দেখেন, সবাই আমাকে থাকতে বললো, আপনি আমাকে বললেন যে আমি চলে যাই, তো আমি আপনার কথা শুনবো। সেই ছেলেটা কিন্তু চলে গেল। 1 বছর পরে তার যেহেতু ইমিগ্রেশন হিস্ট্রিটা ওইভাবে নষ্ট হয়নি, সে আর ওভার স্টে করেনি, সে কিন্তু কানাডাতে স্টুডেন্ট হিসাবে সে চলে গেল। সেখানে গিয়েছে, পড়াশোনা করেছে, রেসিডেন্সি পেয়েছে, দেশে গিয়েছে, বিয়ে করে তার ওয়াইফকে নিয়ে গিয়েছে, এখন কানাডাতে সেটেল হয়ে গেছে। সে আমাকে বলছে যে এরকম ভাই আমি তো এখন কানাডাতে সেটেল হয়ে গেলাম, দেখুন কত ভালো লাগলো। অথচ এই ছেলেটা যদি দেশে থাকতো, এত বছরেও কিন্তু সেই দেশে থাকার অনুমতি পেত না, কারণ তাকে 20 বছর থাকতে হতো। এর মধ্যে সে হয়তো গ্রেপ্তার হতে পারতো, তাকে ধরে পাঠিয়ে দিতে পারতো, বহুত বিপদ হতে পারতো। এখন কলার বোধে যুক্ত হচ্ছেন কিনা আমি দেখছি। হ্যালো কলার, হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কলার। জি भैया मैं सुनते रहा। জি, আপনি আমার সাথে কথা বলছেন, আপনি বলেন। জি জি বলেন, শুনছি। হ্যালো। হ্যালো হ্যালো, করাকে বোধহয় হারিয়ে ফেলেছি, দেখি করা আপনি আবার ট্রাই করেন। তো আমি যেটা বললাম যে এই ছেলেটা এখন কানাডাতে সেটেল হয়ে গেছে এবং খুব ভালো অবস্থায় আছে, তার পরিবার সেখানে তার তৈরি হচ্ছে। আরেকজনকে আমি দেখেছিলাম যে সে এরকম এদেশে থেকে বোধহয় হাইলি স্কিলকে মন্ত্রপূর্ণ যে কোনো একটা রুটে সে অ্যাপ্লাই করেছিল, তার অ্যাপ্লিকেশানটা রিফিউজ হয়ে যায়। তো তখন আমি তাকে বলেছিলাম যে তুমি আমার মতো তোমার দেশে চলে যাও। তো সে আমাকে বলেছিল যে সবাই আমাকে বলছে এই দেশে তুমি যখন এসে গেছো কেন যাবি, থেকে যাবো, দেখো তুমি ইয়াং, তোমার এই দেশ থেকে মাস্টার ডিগ্রি আছে এবং তুমি ইউরোপের অন্য কোনো দেশে ট্রাই করো, এবং ইউরোপের বহু দেশ আছে যেখানে হয়তো পড়াশোনা করতে পয়সাও লাগে না, পুরোটাই বলতে গেলে ফ্রি। তো সে আমার কথা শুনে বলল যে না, আমি ঠিক আছে, আপনার কথা আমি শুনবো, আমি চলে গেলাম। তারপরে আমি যতদূর জানি সেখান থেকে চলে গিয়েছিল সুইজারল্যান্ড, সেখানে সে ফুল স্কলারশিপ পায়, সেখান থেকে পড়াশুনো করে এবং সেখানে সে সেটেলও হয়ে গেছে। তো এই যে আমি দুটো কেস বললাম, এই যে তরুণরা তারা যদি এদেশে পড়ে থাকতো, তারা এতদিন পড়ে থেকেও তারা কিছুই তেমন হয়তো অ্যাচিভ করতে পারতো না, কিন্তু সময়ের সাথে সাথে তারা যে মুভ করে গেছে এবং সেটার কারণে তারা আজকে হয়তো ইংল্যান্ডে সেটেল হতে পারেনি, কিন্তু অন্য দেশে সেটেল হয়েছে। আজকে তারা ওই দেশে তারা যে নাগরিকত্ব পেয়েছে সেই নাগরিকত্ব নিয়ে তারা কিন্তু ইজিলি ব্রিটেনে এসে বেড়াতে পারবে। অনেকে বলবে ব্রিটেনে যাওয়ার দরকারটাই বাকি, আমি তো এখন খুব ভালো আছি। তাই জন্যে এটা মনে রাখতে হবে যে ব্রিটেনে থাকতে পারলাম না তার মানেই কিন্তু এই না যে দুনিয়াটা আমার জন্য বন্ধ হয়ে গেল। যাদের সুযোগ আছে এক্সপ্লোর করা তারা করেন, না করলে খামাখা এই যে একটা বিশাল ওভার স্টেয়ার বা ইললিগাল মাইগ্রেন্টের যে গ্রুপ আছে সেটা যুক্ত হয়ে আপনার কী লাভ? আস্তে আস্তে দেখবেন যতদিন যাবে এইটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। আমি জানি সেদিনকে আমার এক ক্লায়েন্ট এসে বলছিল যে তার রেস্টুরেন্টে নাকি রেড হয়েছে, 2 জন যারা অবৈধভাবে কাজ করতো তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে স্টুডেন্টকে নাকি বলা হয়েছে ফাইন করা হবে এবং 1,20,000 পাউন্ড নাকি ফাইন করা হবে। তো এই ফাইন দিতে গেলে রেস্টুরেন্ট তো বন্ধ হয়ে যাবে যদি তারা কোনোভাবে কোনো এক্সামশন না পায়। আপনারা জানেন যে এই অবৈধভাবে কাজ করলে কিন্তু ফাইনের মাত্রা এখন অনেক বেড়ে গেছে এবং প্রায় সময় কিন্তু এরকম রেড হচ্ছে। সাবধানতার
অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এবং আপনার জন্যে যদি আপনার মালিক তার লাইসেন্সটা হারায়, তিনি নিশ্চয়ই আপনাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন না। তো এইভাবে আস্তে আস্তে যারা অবৈধভাবে এসে থাকছেন তাদের কিন্তু থাকার পথটা বন্ধ হয়ে যাচ্ছে এবং দিনকে দিন আরও কঠিন হয়ে যাচ্ছে পরিস্থিতি। তো এই জন্যে খামাখা ভুয়া অ্যাসাইলাম ক্লেম করে বা ভুয়া অ্যাপ্লিকেশন করে এদেশের থেকে পরবর্তীকালে নিজের ইমিগ্রেশন হিস্ট্রিকে নষ্ট করে কোনো লাভ নাই। অবশ্যই আপনি যদি মনে করেন আপনার যথেষ্ট কারণ আছে আপনি অ্যাসাইলাম করবেন, কিন্তু কোনো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেবেন, তাকে পরিষ্কারভাবে জিজ্ঞাসা করবেন যে আমার এই যে ক্লেম, এই ক্লেম হওয়ার সম্ভাবনা কতটুকু, বা আমার কি সত্যিই কোনো কেস আছে, কেসের কোনো মেরিট আছে কিনা আমাকে একটু অ্যাডভাইস করবেন, বলবেন। এভাবে কিন্তু প্রসিড করবেন। আর একটা জিনিস মনে রাখবেন যে অ্যাসাইলামের ক্লেমের সাথে সাথে কিন্তু একটা সার্টিফিকেশনের একটা রিজিম আছে। কোনো দেশ থেকে অ্যাসাইলাম ক্লেম করলে সেখানে অটোমেটিক্যালি সার্টিফিকেট দিয়ে দেয়। সার্টিফিকেট দেওয়ার মানে হচ্ছে যে যিনি অ্যাসাইলাম দরখাস্তকারী তিনি আর এদেশ থেকে অ্যাপিল করার সুযোগ পাচ্ছেন না। আমরা দেখছি এই মুহূর্তে ইন্ডিয়া, আলবেনিয়া, ব্রাজিল, এই সমস্ত মঙ্গোলিয়া, এই সমস্ত দেশ থেকে প্রচুর সার্টিফিকেট হচ্ছে। তারা এদেশ থেকে অ্যাসাইলাম ক্লেমকে তারা রিফিউজ করে দেয়। তো এখন বাংলাদেশও একসময় এই সার্টিফিকেশন রিজিমের অংশ ছিল। পরবর্তীকালে এখানে অনেক দেন দরবার করার পরে বাংলাদেশ এখন আর এই কম্পালসারি সার্টিফিকেটের মধ্যে আর নাই। তবে হ্যাঁ, এখনও ইচ্ছা করলে কোনো সময় তারা সার্টিফিকেট দিতে পারে, বলতে পারে কেসটা ক্লিয়ারলি আনফাউন্ডেড। এবং আমরা ওই যে বলছি যতই দিন যাবে এটা এই অ্যাসাইলাম রিজিমটা শক্তিশালী হবে, আরও শক্ত হবে, কঠিন হবে। এবং সেক্ষেত্রে আমরা অবাক হব না যদি আমরা দেখি যে কিছু বাংলাদেশি কেস এইভাবে সার্টিফিকেটের সম্মুখীন হয়। আমরা আবার একটু আগে আমরা একটু টাচ করেছিলাম যে যারা বিএনপি বা জামাত থেকে অ্যাসাইলাম ক্লেম করেছেন তাদের ভবিষ্যৎ কী। আমরা কিন্তু পরিষ্কারভাবে বলেছি যে তাদের কেসের ফোকাসটা যদি শিফট না হয় তবে কিন্তু তারা এখনও প্রবলেমের সম্মুখীন হতে পারেন। কেন পরিণত হতে পারেন? কারণ তারা বলবে যে বাংলাদেশে তুমি যাকে ভয় করতে, সেই আওয়ামী লীগ গভর্নমেন্ট, শেখ হাসিনার গভর্নমেন্ট, তারা এখন ক্ষমতায় নাই। তো ফলে একজন বিএনপি কর্মী হিসাবে তোমার কেন ভয় হবে? বিএনপি বড় বড় সমাবেশ করছেন, বিএনপি ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট বা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সভাপতি জনাব তারেক জিয়া তিনি কিন্তু বক্তৃতা দিচ্ছেন অনলাইনে। তো সেখানে শুধুমাত্র বিএনপি করি এই কারণে তো আসলে বিপদ হবে না। অনেকে বলেন যে আমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা আছে। আমরা জানি যে সাবেক সরকার অনেকের বিরুদ্ধেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা বিভিন্ন সাইবার সিকিউরিটি আইনের আন্ডারে অনেকের বিরুদ্ধেই মামলা করেছিলেন। কিন্তু এই মামলাগুলি সরকার বলেছেন যে তারা খুব দ্রুত এগুলির নিষ্পত্তি করবে এবং অনেক ক্ষেত্রে মামলাগুলি প্রত্যাহার হবে। শুধু তাই না, এই আইনটাও আমরা যতদূর জানি 1 মাসের ভিতরে আইনটা প্রত্যাহার হবে। ফলে যারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে যারা মামলা পেয়ে আশঙ্কায় আছেন, আশঙ্কা করার কোনো কারণ নাই। কারণ যথাশীঘ্রই সম্ভব এই সমস্ত মামলাগুলি শেষ হয়ে যাবে, আপনাদের দেশে যেতে আর কোনো ভয় নাই। এখন আপনাদের যদি কেসের ফোকাসটা শিফট হয়ে যায়, যদি আরও নতুন কোনো গ্রাউন্ড হয়, মনে রাখবেন যে যাদের কেস এখন অ্যাপিলে আছে বা যাদের কেস এখন হোম অফিসের সামনে আছে, কিন্তু আপনার যে ফোকাসটা শিফট হয়ে গেছে, যারা এখনও এই ব্যাপারে হোম অফিসকে অকিপাই করেননি, ওদেরকে আইন অনুযায়ী যে 2002 সালের আইনের সেকশন 120 অনুযায়ী একটা ইনফরমেশনের নোটিশ হোম অফিসকে দিতে হবে, দিয়ে বলতে হবে করে থাকলে যে আমার নতুন গ্রাউন্ড অ্যাড হচ্ছে। আর হোম অফিসে থাকলে বলতে হবে যে আমার কেসের আমি যেভাবে আমি অ্যাসাইলাম ক্লেম করেছিলাম আমার রিজন অ্যাড হচ্ছে বা রিজন চেঞ্জ হচ্ছে। মনে রাখবেন, যদি আপনার মামলাটা কোর্টে থাকে আর হোম অফিস যদি এই নতুন গ্রাউন্ডটা যোগ করার জন্য অনুমতি না দেয়, তবে কিন্তু আপনি কোনোভাবেই এটাকে আর কোর্টের সামনে আনতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ফ্রেশ অ্যাসাইলাম ক্লেম করতে হবে এই নতুন গ্রাউন্ড দিয়ে।
আর হোম অফিসের ক্ষেত্রেও অবশ্যই যদি হোম অফিস কোনো কারণে কনসেন্ট না দেয়, তারা না করে, তবে আপনাকে রিটেন লিখিত কারণ দর্শাতে হবে এবং সে কারণ দেখানোর পরেই আপনি একমাত্র এই নতুন গ্রাউন্ডকে দিতে পারবেন। তো এই জন্য আমরা সবসময় বলি যে অ্যাসাইলাম ক্লেম করার আগে অবশ্যই ভালো কোনো আইনজীবীর পরামর্শ নেবেন। এবং এদেশে আইনজীবীদের, আমরা মনে করি আমাদের কমিউনিটিতে আইনজীবীর কিন্তু কোনো অভাব নাই। আমরা অনেক অভিজ্ঞ বাংলাদেশি আইনজীবী আছেন যারা অ্যাসাইলাম নিয়ে কাজ করছেন, আপনাদেরকে ভালো পরামর্শ দিতে পারবে। এর বাইরেও আপনি বিভিন্ন যে সমস্ত এনজিওগুলি আছে, অ্যাসাইলাম এইড, তারপরে আমরা জানি যে বিভিন্ন ল সেন্টারগুলি, সিটিজেন অ্যাডভাইস ব্যুরো, তারাও কিন্তু আপনাকে সাহায্য করতে পারে। আপনি যদি ফি দিতে না পারেন, উকিলের ফি, তবে দেখবেন অনেকগুলো প্রতিষ্ঠান তারা কিন্তু লিগাল এডের আন্ডারে কাজ করছে এবং লিগাল এডের আন্ডারে কাজ করছে। সেখানে আপনি যদি এলিজিবল হন তাহলে কিন্তু আপনি বিনা পয়সায় আপনি আইনি পরামর্শ পেতে পারেন। এখানে আরেকটা বিষয় একটু আলাপ করছি। এখানে একটা কনসার্ন রেজ করা হয়েছে যে কেয়ার ওয়ার্কিং ভিসা নিয়ে যারা এদেশে আসছেন এরা অনেকেই খুব বৈষম্যের শিকার হচ্ছেন। অনেকেই নাকি খুব বেশি ঘন্টা কাজ করছেন, অনেকেই অনেক কম বেতনে কাজ করছেন, এই ব্যাপারে কনসার্ন রেজ করা হয়েছে। কিন্তু আমাদের কমিউনিটি থেকে যেটা সবচেয়ে বড় কনসার্ন সেটা হচ্ছে যে কেয়ার ওয়ার্কিং ভিসাতে এসেছিলাম, কোনো কাজ নাই। এবং কী হচ্ছে, আমাকে ট্রেনিং দেওয়ার জন্য বলা হয়েছে, বিনা পয়সায় ট্রেনিং, বা আমাকে বলা হয়েছে আমার ইংরেজিটা ভালো না, বিনা পয়সায় ট্রেনিং দেওয়ার পরে বলা হয়েছে ট্রেনিং আমি ভালো করতে পারিনি, আমাকে বাদ দেওয়া হয়েছে। দেখেন, আমি এর আগেও কিন্তু বারে বলেছি যে কেয়ার ওয়ার্কিং ভিসা নিয়ে একটা বিরাট স্ক্যাম, বিরাট একটা কেলেঙ্কারি ঘটনা কিন্তু ঘটেছে। অনেকের কাছ থেকে দালালরা পয়সা নিয়ে একটা জবে তাদেরকে ভিসা ব্যবস্থা করা হয়েছে যে জবটা জেনুইন না। তো ফলে তারা দেখছেন এদেশে পরিবার পরিজন নিয়ে এসে যে তাদের জন্য আসলে কোনো কাজ নাই। এবং আপনারা অনেকেই হয়তো জানেন, আমি এই অনুষ্ঠানে আগেও বলেছি যে কসে সার্টিফিকেট অফ স্পন্সরশিপে যে তারিখ দেওয়া আছে, ওই তারিখের 28 দিনের মধ্যে যদি আপনি এই 28 দিনের মধ্যে যদি আপনি কাজে যোগদান না করেন, তবে 28 দিনের মধ্যে যদি আপনি কাজে যোগদান না করেন তবে হোম অফিস আপনার ভিসাটাকে কেটে দিতে পারে। এবং অনেক ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে। আমাদের কাছে এখনও লোক আসে যারা 1 বছরের ভিতরে কাজ করতে পারেনি, টেকনিক্যালি তাদের কিন্তু এখন আর ভিসা নাই, এবং যে কোনো কিছু করতে গেলে তাদের প্রশ্নটা উঠবে তারা কেন কাজ করছে না। তো তারা আমার সঙ্গে জানতে চায় আমাদের সমাধানটা কী। সমাধান হচ্ছে এই যে যদি তারা মনে করে যে তাদের সাথে তাদের যে এমপ্লয়ার ঠিক মতো তার দায়িত্ব পালন করেন, তবে তিনি অবশ্যই একটা দেওয়ানি মামলা করতে পারেন ব্রিচ অফ কন্ট্রাক্টের জন্যে। কিন্তু যেহেতু এদের অনেকেই, ভুক্তভোগীদের অনেকেরই যেহেতু অরিজিনাল অফারটা জেনুইন ছিল না, ফলে তারা কেস করতে ভয় পান, তারা লাভবান হয় না। তো এইরকম একটা গ্রুপ আমরা দেখতে পেরেছি যে পরবর্তীকালে যে তারা অ্যাসাইলামে শরণাপন্ন হয়েছে। এই যে আমরা বলছিলাম যে অনেকেই যাদের হাতে অ্যাসাইলামের মেরিট নেই, তাদের কিন্তু তারা এই ধরনের ক্লেমগুলি করছে, যে ধরনের ক্লেমগুলি নিয়ে অনেক ধরনের বিপদে পড়ে। যারা এই সময় রাজনৈতিক গ্রাউন্ডে করে, এরা অনেকে দেখাতে পারে না যে রাজনৈতিক কারণেই যদি তাদের ভয় থেকে থাকে, তবে তারা দেশ থেকে আসতে পারলো কী করে। তারা তো বৈধ ভিসা নিয়ে হয়তো বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নো অবজেকশন সার্টিফিকেট নিয়েই তারা হাতে দেশে আসলো, তাহলে তাদেরকে আসতে দিল কেন? এটা একটা ইস্যু হতে পারে। আবার যারা এসে অন্য গ্রাউন্ডে বলে যে না আমি নাস্তিক কিংবা আমি সমকামী, তখন প্রশ্ন হয় সে কি তার সমকামিতার জন্যে কিংবা সে তার নাস্তিকতার জন্যে কি সে দেশ ছেড়েছিল, নাকি সে কাজ করার জন্য দেশে এসেছিল। সবচেয়ে বড় কথা হবে তুমি কাজ করতে দেশে এসেছিলে, কাজ যদি তোমার না থাকে তবে তো তোমার ফিরে যাওয়া উচিত। এখন তুমি যদি দেশে থাকতে চাও তাহলে তারা বলবে তোমার মূল উদ্দেশ্য কোনোদিনই কাজ করা ছিল না, মূল উদ্দেশ্য ছিল অবশ্যই এদেশে কোনো না কোনোভাবে থাকা। তো এই সব ধরনের অ্যাপ্লিকেশনের ক্রেডিবিলিটি থাকে না। আমরা জানি
জানি যে গত সরকারের শেষ দিকে বাংলাদেশ হাইকমিশনের সাথে তৎকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা মেমোরান্ডাম আন্ডারস্ট্যান্ডিং এসেছিল যে প্রায় 11,000 বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে, যাদেরকে প্রপার প্রসেস ফলো না করে, যেমন ইন্টারভিউ বা অন্যান্য পদ্ধতি, অন্যান্য যে সমস্ত প্রসেস এটা অবলম্বন না করেই, এগুলো ফলো না করেই পাঠানো হবে। এদের মধ্যে কিন্তু এই ওয়ার্ক ভিসাতে আসা এবং স্টুডেন্ট ভিসাতে আসা বা এদের ডিপেন্ডেন্ট হিসেবে আসা এদের সংখ্যা ছিল অনেক বেশি, এবং এরা প্রায় সবাই অ্যাসাইলাম ক্লেম করে ব্যর্থ হয়েছে। বলা হয়েছিল যে এই ধরনের কেসে 5%-ও সফল হওয়ার সম্ভাবনা নাই। আমি যে কথাগুলো বলছি, আমি আপনাদেরকে ভয় দিচ্ছি না, নিরুৎসাহিত করছি না। একজন আইনজীবী হিসাবে আমি আপনাদের যে সমস্যাগুলো দেখেছি, সেই দেখাগুলো দেখে বলছি এটা কী করে অ্যাভয়েড করতে পারেন। আমরা জানি অনেকেই লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশে এসেছেন একটু সুন্দর জীবনের জন্যে, কিন্তু মনে রাখবেন টাকা দিয়ে, পয়সা দিয়ে যে ওয়ার্ক পারমিটগুলো কেনা হয়, এটা সচরাচর জেনুইন হয় না। তা আপনি একটা পয়সা দিয়ে, একটা অনিশ্চিত ভবিষ্যৎ দিয়ে আপনি খরিদ করেছেন। এবং অনেকে আমি জানি যে বাচ্চা কাচ্চা নিয়ে অনেকে আফসোস করেছে যে দেশে কত ভালো জব ছিল, ব্যাংকে চাকরি করতাম, অনেকে বলেছে আমি কলেজের প্রফেসরি করতাম, এখন এদেশে এসে লুকিয়ে লুকিয়ে অর জব করতে হচ্ছে বেঁচে থাকার জন্যে। তো এইটাই আমার কথা যে আমরা কেন এই মানবতার জীবনটাকে বেছে নেব? আসলে কি বাংলাদেশে থাকাটা কি এত কঠিন? আমি প্রায় সময় প্রশ্ন করি যে 25 লাখ 30 লাখ টাকা যাদের ক্যাশ আছে, তাদের তো বাংলাদেশ থেকে আসার কোনো কারণ নাই। এই পয়সাই তো সুন্দরভাবে ব্যবহার করে খুব ভালো ব্যবসা করা সম্ভব, এবং বাংলাদেশ তো একটা অপার সম্ভাবনা দেশ। সেখান থেকে তো এই ধরনের পয়সা থাকলে একটা শপ খুললে বা যে কোনো বিজনেস করলে আমি মনে করি বাংলাদেশে সাফল্য হওয়ার অনেক সম্ভাবনা আছে। এই দেশে দেখেন একটা বিজনেস করতে গেলে কত ঝামেলা। আপনি শুধু যে ব্যবসা প্রতিষ্ঠানে ভাড়া দেবেন তাই নয়, রেন্ট দেবেন, রেট দেবেন, কাউন্সিলের রেট দেবেন, লাইসেন্সের ফি দেবেন, অনেক ক্ষেত্রে ইন্স্যুরেন্স লাগবে, স্টাফের বেতন দেওয়া, মিনিমাম ওয়েজেস আপনাকে দিতে হবে। একটা প্রতিষ্ঠান চালানো এদেশে অনেক কঠিন। সেই হিসেবে বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান চালানো অনেক সহজ। এই জন্য আমি অনেক সময় বুঝতে পারি না যে লোকে কেন হতে পারে যে মানুষ বিভিন্ন এজেন্টদের কথায় তারা ইমপ্রেসড হয়ে যান, তারা মনে করেন বিলাতে বোধহয় টাকা পয়সা বাতাসে ভাসছে, সোনার দেশ। কিন্তু আসলে কি এটা এত সহজ? কি এদেশে টাকা পয়সা আয় করা অনেক কঠিন। আপনি যারা এদেশে কাজ করছে, 2-3টা জব করছে, আমরা জানি অনেকেই 2-3টা জব করছে, পরিবারের সদস্যদের সাথে দেখা হয় না। দেখা যায় যেদিন তিনি বাসায় থাকেন ওই দিন তার স্ত্রী হয়তো কাজ করছেন, ওই দিন তিনি সারাদিন বাচ্চা নিয়ে ব্যস্ত, ওই রান্নাবান্না করে ঘর গোছাচ্ছেন, স্ত্রী হয়তো তখন কাজে যাচ্ছেন, আবার স্বামী ফিরছেন কাজ থেকে, স্ত্রী চলে যাচ্ছেন কাজে, এইভাবে চলে। এটা একটা কঠিন একটা দেশ। এদেশের জীবনযাত্রার সাথে যারা অভ্যস্ত নন, বাংলাদেশের মতো যেখানে আমরা দেখি একটু স্লো লাইফ স্টাইল, ওরা কিন্তু এদেশে আসলে অবশ্যই একটা বিপদের সম্মুখীন হন। তবুও মানুষ এদেশে আসবে, তবুও মানুষ আমার এই কথা শুনলেও আমি জানি লোকে আসবে। এরপরও দালালকে 25 লাখ 30 লাখ টাকা দিয়ে হলেও লোকে দেশে একটা সম্ভাবনা কিনবে, একটা অনিশ্চয়তা কিনবে। তো যাই হোক, এদের সবার জন্য আমার হইল শুভকামনা। এখানে আরও কিছু আনুষঙ্গিক বিষয় নিয়ে আমরা কথা বলি। তার একটা হচ্ছে যে অ্যাসাইলাম, এখন আমরা দেখতে পাচ্ছি অনেক অ্যাসাইলাম কেসই কিন্তু মোটামুটি স্ক্রিনিং টেবিল হওয়ার পরে 1-2 মাসের মধ্যে ইন্টারভিউয়ের ডেট চলে আসছে। আমরা দেখেছি আগে মানুষ 2-3 বছরও অপেক্ষা করেছে। এখন অনেকে মনে করছে যে না ঠিক আছে, আমি যদি অ্যাসাইলাম ক্লেম করলে হয়তো একটা ইন্টারভিউ আসতে 3-4 বছর লেগে যাবে, এই সময়টা এখানে থাকতে পারলাম এবং হয়তো বা কিছু কাজে করারও সুযোগ থাকছে, কিছু নগদ পয়সা রোজগার করি। এটা কিন্তু ভালো ট্যাকটিক নাও হতে পারে, কারণ আমরা দেখেছি গত কয়েক মাসে অনেক অ্যাসাইলাম সিকারকে কিন্তু 1 মাসের মধ্যে ইন্টারভিউ ডাকা হয়েছে এবং ইন্টারভিউ 2 সপ্তাহ পরেই আমাদের সিদ্ধান্ত পেয়ে গেছে। তো আমাদের ধারণা এখানে একাধিক রিজিম অপারেট করছে। কোনো ইয়েতে রিজিমে তারা কী করছে, এখনও সময় নিচ্ছে, দীর্ঘদিন সময় নিচ্ছে, আবার কোনো ক্ষেত্রে তারা খুব দ্রুত সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। আর তৃতীয় একটা আছে রিজিম, যেটাকে তারা বলে ডিটেইন কেস ওয়ার্ক। এখানে কি হচ্ছে, কেউ অ্যাসাইলাম ক্লেম
করছেন যখন তিনি ডিটেনশনে আসেন। কাউকে হয়তো অবৈধভাবে থাকার জন্যে কিংবা ওভারস্টেয়ার হওয়ার জন্য হয়তো আটক করা হয়েছে, আটক থাকা অবস্থায় তিনি অ্যাসাইলাম চাইলেন। এসব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে ওই ডিটেনশন সেন্টারে রেখেই তাদের এই অ্যাসাইলাম ক্লেমটা প্রসেস করা হচ্ছে। তো এই জন্যে আপনাকে দেখতে হবে আপনি কোন ধরনের রিজিমের ভিতরে আপনি পড়বেন। তো অ্যাসাইলামের ক্ষেত্রে আগে আমি বলেছি যে এটার খুব ভালো একটা প্রিপারেশন দরকার। আমাদের ছোট একটা ব্রেক হচ্ছে, আমরা ব্রেক থেকে ফিরে এসে অ্যাসাইলাম কেসের প্রিপারেশনের উপরে কিছু কথা বলবো। অ্যাসাইলামের ইনিশিয়াল কেস এবং ইনিশিয়াল কেস ছাড়া যদি কোনো কেসটা অ্যাপিলে যায়, অ্যাপিলে গেলে কীভাবে এটার প্রস্তুতি নেওয়া উচিত সেবার বললো। অবশ্যই আমি তো আর আপনাকে একটা কেস বানিয়ে দিতে পারি না, কেস তো হচ্ছে আপনাদেরই কেস। আমরা যে সমস্ত টেকনিক্যাল ইস্যু ইনভলভ সেই টেকনিক্যাল ব্যাপারে একটু কথা বলবো। তো আমরা বেশ কিছু কল নিয়েছি ইতিমধ্যে, আপনারা এখনও ইচ্ছা করে কল করতে পারেন। টিভির পর্দায় যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে ফোন করে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন এবং ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ফ্যামিলি বা অন্য যে কোনো আইন বিষয়ে আমার সাথে কথা বলতে পারেন। আমরা আগেই বলেছি যে আমরা এই অনুষ্ঠান থেকে যে ধরনের অ্যাডভাইস দিই এটাকে একটা প্রাথমিক ধারণা বা গাইডলাইন হিসেবে আপনারা নেবেন, এরপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেবেন না। ভালো কোনো আইনজীবীর পরামর্শ আপনারা অবশ্যই গ্রহণ করবেন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে। তো যাই হোক, আমরা একটা আলোচনা করছিলাম অ্যাসাইলাম নিয়ে। আমরা বলেছিলাম বিজ্ঞাপনে যাওয়ার আগে যে অ্যাসাইলামের জন্য কী ধরনের প্রস্তুতি দরকার। প্রথম কথা হচ্ছে যে অ্যাসাইলামটা কীভাবে হয়, প্রসেসটা কীভাবে চলে একটু জেনে রাখা ভালো। যিনি অ্যাসাইলাম ক্লেম করবেন তিনি হোম অফিসের অ্যাসাইলাম স্ক্রিনিং ইউনিট ASU এর সাথে তিনি যোগাযোগ করবেন। ASUকে তিনি ফোন করে তার ডিটেলস দেবেন বা বলবেন। এটা আপনি যিনি অ্যাসাইলাম চাচ্ছেন উনিও করতে পারেন বা তার আইনজীবীকে বলতে পারেন। আইনজীবী তখন তাকে ফোন করে তার ডিটেলস, তার টেলিফোন নাম্বার, তার নাম, তার জন্ম তারিখ, ন্যাশনালিটি এবং সে কোন ভাষায় কথা বলে এটা জানিয়ে দেবে। এটা জানিয়ে দেওয়ার পরে কী হবে, ওই অ্যাসাইলাম স্ক্রিনিং ইউনিট থেকে আপনাকে ফোন করে তারা হয়তো আপনাকে একটা প্রাথমিক ইন্টারভিউ নিতে পারে। অনেক ক্ষেত্রে নেয়, অনেক ক্ষেত্রে নেয় না। তো যেটা হবে, আপনাকে তারা একটা ডেট দেবে, একটা ডেট দিয়ে বলবে যে এই তারিখে আপনি হোম অফিসে আসবেন আপনার স্ক্রিনিং ইন্টারভিউর জন্যে। অর্থাৎ ওই দিন আপনি যাবেন, গেলে আপনাকে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে এবং ছবি নেবে এবং আপনার যদি কোনো পাসপোর্ট বা কোনো ডকুমেন্ট থাকে সেটা হয়তো আপনার কাছে তারা চেয়ে নেবে। তো এটা আমরা দেখেছি কোনো সময় 3 দিন, 4 দিন বা 5 দিন পরেও দিতে পারে বা কোনো সময় 1 মাস পরেও আমরা দেখেছি এই স্ক্রিনিং ইন্টারভিউর ডেট আসে। এখানে একটা কথা মনে রাখা দরকার যে যারা অ্যাসাইলাম চান এদের অনেকেরই হয়তো আর্থিক অবস্থা ভালো না, থাকা খাওয়ার জায়গা নাই। মনে রাখবেন তারা কিন্তু অ্যাসাইলাম সাপোর্ট তারা পেতে পারেন। এক্ষেত্রে আপনি যখন অ্যাসাইলাম ক্লেম করছেন তখন যদি আপনি সাপোর্ট চান, এটাকে আমরা বলি সেকশন 95 সাপোর্ট। তো যেটা আমি মনে করি সবচেয়ে ভালো কাজ যেটা করা উচিত সেটা হচ্ছে যখন আপনি স্ক্রিনিং ইউনিটে যাবেন এই ইন্টারভিউ দেওয়ার জন্য, তখনই কিন্তু আপনি বলবেন যে আমার থাকার কোনো জায়গা নাই, আমার কোনো রকম ফাইন্যান্সিয়াল অবস্থা নাই, এবং তখনই আপনি কিন্তু ওই প্রস্তুতিটা নিয়ে যাবেন যে ওই ইন্টারভিউর পরে যাতে আপনাকে তারা কোনো অ্যাকোমোডেশনে নিয়ে যায়। এবং আমরা দেখেছি যে শতকরা 90% ক্ষেত্রেই ওখানে আপনাকে বসিয়ে রাখে, কিন্তু রাতে আপনাকে কোনো না কোনোভাবে অ্যাকোমোডেশনে নিয়ে যায়। এই যে একবার এখানে আপনি অ্যাকসেপ্টেড হলে এখান দিয়েই তারা পরবর্তীকালে আপনি হয়তো যদি ফ্যামিলি থাকে আপনি বাসাও পেতে পারেন পরিবারের জন্যে, আর না হলে তো আপনাকে হোটেলে দেবে, আপনি একটা সাপ্তাহিকভাবে একটা অ্যালাউন্সও পাবেন, একটা পয়সা পাবেন। এরা নর্মালি একটা কার্ড দেয়, কার্ডকে বলে অ্যাসপেন কার্ড, এটা একটা ক্রেডিট কার্ডের মতো। প্রতি সপ্তাহে এই কার্ডে তারা একটা পয়সা দিয়ে দেয় এবং এই কার্ড দিয়ে তখন আপনি বিভিন্ন শপিং করতে পারেন। হোটেলে নিয়ে গেলে ওরা আপনাকে খাবার দাবারও দেয় এবং আমরা জানি যে হালাল খাবারেরও একটা ব্যবস্থা আছে, বা যেখানে আপনি থাকেন না কেন আপনার খাওয়া দাওয়াতে অসুবিধা হবে না। হ্যাঁ, অবশ্যই একটা অসুবিধা হবে, আমাদের বাঙালি যে খানা আছে আপনাকে তো আর কেউ সর্ষে বাটাতে ইলিশ তো আর দেবে না, তাই না? তো হালাল ফুড আপনি পাবেন
এবং মোটামুটি আপনি খেতে পারবেন। আর ওই যে পয়সা আপনি পাবেন সবশেষে সেখান থেকে হয়তো আপনি কিছু টুকিটাকি কেনাকাটা করতে পারবেন। আরও যারা এই সেকশন 95-এ থাকেন, সফরে থাকেন, তারা কিন্তু আরও অনেকগুলো জিনিস কিন্তু এন্টাইটেল। একথা মনে রাখবেন যে আপনার এই ব্যাপারটা কিন্তু এরা মনিটর করবে মাইগ্রেন্ট হেল্পলাইন, এবং মাইগ্রেন্ট হেল্পলাইন করবে এবং আপনাকে তারা মনিটর করবে এবং তারা সাহায্য করবে। আপনার ওয়েলফেয়ারের বিষয়ে আপনি সবসময় মাইগ্রেন্ট হেল্পলাইনের কাছে যাবেন। এখানে একটা ভুল ধারণা আছে, অনেকেই মনে করে যে আপনার যে কোনো বিষয় হলে আপনি আপনার সলিসিটরের কাছে যাবেন। মনে রাখবেন আপনার সলিসিটর বা আপনার লয়ার শুধুমাত্র আপনার লিগাল ম্যাটার নিয়ে উনি ডিল করবেন। হ্যাঁ, অবশ্যই আপনি তাকে যে কোনো কনসার্ন জানাতে পারেন, কিন্তু সলিসিটর তো আর আপনার অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে দিতে পারবেন না, আপনার খাবারের ব্যবস্থা করে দিতে পারবেন না। তো ওয়েলফেয়ারের ব্যাপারে আপনি মাইগ্রেন্ট হেল্পলাইন কিংবা এখানে আছে যে রিফিউজি কাউন্সিল অথবা রেড ক্রসের সাহায্য আপনি নিতে পারবেন। দুঃখিত। তো যেটা বললাম, মাইগ্রেন্ট হেল্পলাইনে কিন্তু অফিস সারা ইংল্যান্ডের বিভিন্ন শহরে আছে, এমনকি একই শহরে একাধিকও তাদের প্রতিষ্ঠান আছে। তো যাই বললাম যে আপনার স্ক্রিনিং ইন্টারভিউর পরে যেটা হবে, আচ্ছা স্ক্রিনিং ইন্টারভিউতে তারা কী জিজ্ঞাসা করবে এটা মনে রাখা দরকার। স্ক্রিনিং ইন্টারভিউতে তারা প্রাথমিকভাবে আপনার সম্পর্কে তথ্য তারা কালেক্ট করবে। কী কী জিজ্ঞাসা করবে? আপনার নাম, ঠিকানা, পরিবার সম্পর্কে, পরিবারে কে কে আছেন, আপনি কবে দেশ থেকে আসলেন, কিভাবে আসলেন, কোন কোন দেশের মধ্যে দিয়ে আপনি আসলেন সে জানতে চাইবে। এবং আপনি যদি এ দেশে আসার আগে আরও অন্য কোনো দেশের মধ্যে দিয়ে এসে থাকেন, তাই প্রশ্ন করবে ওই সমস্ত দেশে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে কিনা, এবং না হলে ওইসব দেশে আপনি অ্যাসাইলাম ক্লেম করেছেন কিনা। আবার জিজ্ঞাসা করবে আপনাকে কোনোদিন কোনোভাবে ফিঙ্গারপ্রিন্ট করা হয়েছে কিনা, আপনার কোনো ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার আছে কিনা, আপনার ফ্যামিলিতে কে আছে, আপনার অ্যাপ্লিকেশনে কোনো ডিপেন্ডেন্ট আছে কিনা। এবং আপনাকে আপনার ক্লেম সম্পর্কে প্রশ্ন করতে পারে যে আপনি কেন অ্যাসাইলাম চাচ্ছেন, আপনি কোনোদিন অ্যারেস্ট হয়েছেন কিনা, কোনো রাজনৈতিক দলের সাথে আপনি যুক্ত হয়েছেন কিনা, এই ধরনের বিভিন্ন প্রশ্ন তারা কিন্তু করতে পারে। তো আপনাকে অবশ্যই অ্যাসাইলাম স্ক্রিনিং ইন্টারভিউ একটা কপি আপনাকে দিয়ে দেবে। মনে রাখবেন এই কপি কিন্তু আপনাকে তারা পড়ে শোনাচ্ছে না। এই জন্যে যেটা হবে, এই স্ক্রিনিং ইন্টারভিউটা নিয়েই আপনি আপনার আইনজীবীর সাথে বসবেন এবং দেখবেন এখানে কোনো ভুল ত্রুটি আছে কিনা। আমরা প্রায় দেখি স্ক্রিনিং ইন্টারভিউতে অনেক রং ইনফরমেশন থাকে, আপনার নামের বানান ভুল হতে পারে, আপনার ডেট অফ বার্থ ভুল হতে পারে, এগুলো হতে পারে। আর ওই স্ক্রিনিং ইন্টারভিউ দিনে কিন্তু তারা আপনাকে হয়তো বা এআরসি, যেটাকে আমরা বলি অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন কার্ড, এই কার্ডটা দিয়ে দেবে। কার্ডটা কিন্তু প্রমাণ যে আপনার এই দেশে আপনি একটা অ্যাসাইলাম ক্লেম করেছেন, এবং কার্ডটা সাধারণত 2 বছরের জন্য ভ্যালিড থাকে। এখানে একটা কমিউনিটির মধ্যে একটা ভুল ধারণা আসছে, অনেকে এই এআরসি কার্ডটা পেয়ে মনে করে আমাকে 2 বছরে থাকার অনুমতি দেওয়া হয়েছে, আমি যে 2 বছর ভিসা পেলাম। এমনও ঘটনা জানি যে এআরসি কার্ড পেয়ে এক ভদ্রলোক বাসায় তো বিরাট একটা পার্টিরও আয়োজন করলেন। কী ব্যাপার বলে, না আমাকে তো 2 বছরের ভিসা দিয়ে দিয়েছে, এই দেখো ভিসা। এটা কিন্তু কোনো ভিসা না, এটা একটা অ্যাকনলেজমেন্ট, এটা একটা স্বীকৃতি যে হোম অফিস আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা পেয়েছে। এবং পুলিশে ধরলে বা কেউ আপনাকে আটকালে এই কাগজটা দেখালে, এই কার্ডটা দেখালে তারা বুঝবে যে আপনার অ্যাপ্লিকেশান পেন্ডিং আছে, আপনাকে আর বিরক্ত করবে না। এবং এই কার্ডটা থাকলে তো কেউ আর আপনাকে ধরে দেশে পাঠাচ্ছে না। কিন্তু এটা মনে করা ভুল যে আপনাকে 2 বছরের থাকার ভিসা দিয়ে দিয়েছে, এটা কোনো ভিসা কার্ড নয়। তো যদি কোনো ক্ষেত্রে ওরা দেখা যায় যে ব্যস্ততার কারণে ওই দিন আপনাকে এআরসি কার্ড দেয় না, তো ওরা আপনাকে জানাবে কতদিনের মধ্যে আপনাকে তারা এই কার্ডটা দেবে। এবং প্রায় সময় দেখা যায় যে এআরসি কার্ডটা দিতে দেরি করে, তখন কিন্তু আপনি অবশ্যই ওদেরকে লিখবেন, এবং অনলাইনে গেলে একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করে দিলে ওরা আপনার ওই ঠিকানাতে এআরসি কার্ডটা পাঠিয়ে দেবে। এই যে স্ক্রিনিং ইন্টারভিউ হলো, স্ক্রিনিং ইন্টারভিউর পরে আপনাকে তারা অ্যাসাইলাম বা যেটাকে বলি সাবস্টেন্টিভ ইন্টারভিউ, যেটা মূল ইন্টারভিউ, যেখানে আপনি আপনার প্রবলেম নিয়ে কথা বলবেন, সেটার জন্য তারা আপনাকে ডাকবে। এখন এটা 1 মাসের মধ্যেও ডাকতে পারে,
আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি 6 মাস, 1 বছর, 2 বছরও হয়ে থাকে। যদি আপনার এখানে দীর্ঘ সময় দেয় সেক্ষেত্রে আপনি ওদের কাছে লিখতে পারেন। এবং আমরা কোনো কোনো ক্ষেত্রে প্রি অ্যাকশন প্রোটোকল দেখিয়ে হাইকোর্টে যাওয়ারও ধমকি দিই, বলি যে তোমার তো এটা মোটামুটি একটা রিজনেবল সময়ের ভিতরে অন্তত 6 মাসের ভিতরে তোমার ডাকা উচিত ছিল, এখন তো 2 বছর হয়ে গেল তুমি ডাকলে এলা কেন। তো সেক্ষেত্রে আমরা দেখি যে হোম অফিস একটা টাইম ফ্রেম দেয়, দিয়ে বলে আমরা তাকে 6 মাসের মধ্যে ডাকবো কিংবা অমুক তারিখের মধ্যে ডাকবো, কিংবা বলে যে আমার যত তাড়াতাড়ি সম্ভব তাকে ডাকবো, এখন কোনো সময় দিতে পারছি না ব্যস্ততার কারণে। বাট এই প্রি অ্যাকশন প্রোটোকল দিলে অনেক সময় আমরা দেখছি যে ইন্টারভিউয়ের তারিখটা সামনে এগিয়ে যায়। মনে হচ্ছে একজন কলার যুক্ত হতে চাচ্ছেন, দেখি কে আছেন। হ্যালো কলার, হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম কলার, শুনছি আপনার কথা, বলেন কি জানতে চাচ্ছেন। হ্যাঁ বলেন, শুনছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি বলেন। তো আসলে আমি অ্যাসাইলাম কেস সম্পর্কে তেমন কিছু জানি না, তো যদি এই বিষয়ে মানে একটু বিস্তারিত আলোচনা করতেন যে কিভাবে অ্যাসাইলাম কেস এই যে মেয়াদ দেওয়া হয় কিংবা না। আমরা তো ভাই আমি এই মুহূর্তে আমি এই মুহূর্তে অ্যাসাইলামের প্রসেস নিয়ে আলোচনা করছি, এবং প্রসেস শেষ হয়ে গেলে আমরা সাবস্টেন্টিভ মানে কী ধরনের বিষয় অ্যাসাইলাম কেসে উত্থাপিত হওয়া উচিত সেটা নিয়ে কথা বলবো যদি সময় থাকে। তো যেটা আমি বলছিলাম যে স্ক্রিনিং ইন্টারভিউ হওয়ার পরে আপনি 1 মাস থেকে যে কোনো সময় আপনি ইন্টারভিউ হবে, তো সাধারণত 1 মাসের আগে তারা ডাকে না, আর আপনাকে ইন্টারভিউতে ডাকলে তারা 2 সপ্তাহ সময় দেয় এবং আপনাকে বলে কোথায় ইন্টারভিউ হবে। বিভিন্ন জায়গায় ইন্টারভিউ হতে পারে। আমরা দেখেছি যে লন্ডনে এই মুহূর্তে ক্রয়ডন এবং হন্সলোতে ইটন হাউস, লন্ডনে লুনার হাউস, ক্রয়ডনে লুনার হাউস কিংবা হন্সলোর ইটন হাউসে তারা ইন্টারভিউতে ডাকছে। এছাড়াও আমরা জানি যে বড় শহরের ভিতরে বার্মিংহামের সলিহালে তারা ডাকছে, ওখানে আছে স্যান্ডফোর্ড হাউসে ইন্টারভিউতে ডাকা হচ্ছে। কার্ডিফেও আমরা দেখেছি যে কার্ডিফেও তারা ইন্টারভিউতে ডাকছে। আরও অন্য জায়গাতেও তারা ইন্টারভিউ ডাকতে পারে, লিভারপুলেও তারা ডাকতে পারে, ক্যাপিটাল বিল্ডিংয়ে। তো বিভিন্ন জায়গায় তারা আপনাকে বলে দেবে কোথায় ইন্টারভিউতে ডাকছে। এখন অধিকাংশ ইন্টারভিউ কিন্তু আর ফেস টু ফেস হচ্ছে না। তো ফেস টু ফেস না হয়ে যেটা হয়, আপনি ইন্টারভিউতে যাবেন, ইন্টারভিউ গিয়ে দেখবেন একটা স্ক্রিনে একটা ছোট কম্পিউটারে পর্দায় দেখবেন ইন্টারভিউ অফিসার আসছে, উনি আপনার কথা বলবেন। আপনি ইন্টারপ্রিটার চাইলে অবশ্যই আপনি জানাবেন যে আপনি কোন ভাষায় ইন্টারপ্রিটার লাগবে। ইন্টারপ্রিটারও কিন্তু ওই কম্পিউটার স্ক্রিনে আপনার সাথে জয়েন হবেন। তো ইন্টারভিউতে আপনি আপনার প্রবলেম ব্যাখ্যা করে বলবেন যে কেন আপনি অ্যাসাইলাম চাচ্ছেন। ইন্টারভিউয়ার অফিসারের ফ্রম পার্সন টু পার্সন তাদের টেকনিকটা ভ্যালু করে। যেমন ধরে ইন্টারভিউ দুভাবে হতে পারে, একটা হতে পারে ওপেন এন্ডেড প্রশ্ন করতে পারে, একটা হতে পারে স্ট্রাকচার। ওপেন এন্ডেড মানে তারা আপনাকে অনেক বড় সুযোগ আপনাকে দেবে আপনার কেসটা ব্যাখ্যা করার, আর স্ট্রাকচারে তারা কী করে প্রশ্নটাকে খুব স্ট্রাকচার করে দেবে, যেখানে অনেক ক্ষেত্রে ইয়েস আর নো যে আনসার করতে হবে এবং কোনো কোনো ক্ষেত্রে খুব এক্স্যাক্টলি ওই আনসারটা করতে হবে। যেমন ওপেন এন্ডেড হতে পারে, আপনাকে প্রশ্ন করতে পারে তোমার বাংলাদেশে গেলে কি সমস্যা হবে। তাহলে এখানে আপনি দেখেন একেবারে 7 কাণ্ড রামায়ণ বলার একটা বিরাট সুযোগ আপনার আছে, পুরো ঘটনা বলে দিলেন, কিন্তু এটাকে তার স্ট্রাকচার করে দিতে পারে এবং তাকে হয়তো আপনাকে বলে দিতে পারে তুমি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত কিনা। আপনি বললেন হ্যাঁ, তোমার দলের নাম কি, আপনি নাম বললেন, তো বলতে তুমি কবে এই দলে যোগ দিলে। তো এই যে আপনি স্ট্রাকচার প্রশ্নতে কিন্তু আপনি 1 লাইন 2 লাইনের বেশি বলার কিন্তু সুযোগ নাই, যদি না আপনাকে তারা সুযোগ দেয়। তো আপনি মনে রাখবেন যে আপনার যে কাহিনী, আপনার যে ঘটনা, আপনি সবই মোটামুটি বলে আসার চেষ্টা করবেন। যদি দেখেন যে আপনার কোনো গুরুত্বপূর্ণ দিক আছে যেটা আপনি বলতে চেয়েছেন কিন্তু হোম অফিসার আপনাকে বলেনি, তাহলে ইন্টারভিউ শেষে সে আপনাকে সুযোগ দেবে, বলবে তোমার কি আর কিছু বলার আছে। তখন আপনি বলবেন হ্যাঁ, তুমি কিন্তু আমাকে জিজ্ঞাসা করোনি যে পুলিশ আমাকে ধরে নিয়ে গিয়েছিল, আমাকে মারপিট করেছে, আমাকে 1 মাস হাজতে আটকে রেখেছে বিনা বিচারে, এটা আমি বলতে পারেন। তারপরে আমার কাছে ঘুষ চেয়েছে, আপনি বলতে পারেন, যেটা হয়তো আপনি আগে বলার সুযোগ পাননি। আবার এমন হতে পারে যে আপনি তার প্রশ্নটা বুঝলেন না,
প্রশ্নটা না বুঝলে অবশ্যই আপনি বলবেন যে সরি আমি তো তোমার প্রশ্নটা বুঝলাম না। আপনি প্রশ্নটা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনে তারপরে উত্তরটা আপনি দেবেন। যদি প্রশ্নটা বড় হয়, অনেক সময় তারা খুব লম্বা প্রশ্ন করে ফেলে, তখন আপনি বলবেন যে সরি খুব বড় প্রশ্ন করেছো, আমি এটার খেয়েই হারিয়ে ফেলেছি। তখন অফিসারকে আপনি বলবেন যেন ভেঙে ভেঙে আপনাকে প্রশ্ন করে, ভেঙে ভেঙে প্রশ্ন করলে প্রশ্নটা বোঝারও আপনার সুযোগ হবে, তখন আপনি উত্তরটা দিতে পারবেন। তো আপনি যদি বললাম যে পুরো কাহিনীটা আপনি বলে আসবেন। এরপরে যেটা হবে যে ইন্টারভিউ শেষ হয়ে গেলে তারা আপনাকে আরও প্রশ্ন করবে যে তুমি প্রথমেই প্রশ্ন করবে আপনি ফিট আর ওয়েল কিনা, এবং ইন্টারপ্রিটারকে আপনি বুঝতে পারেন কিনা। দেখেন, ইন্টারপ্রিটার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি ইংরেজিতে ইন্টারভিউ না দেন, আপনি যদি ইন্টারপ্রিটারকে বুঝতে না পারেন, তাহলে হোম অফিস আপনাকে কী প্রশ্ন করলো সেটাও ইন্টারপ্রিটার আপনাকে বুঝিয়ে বলতে পারলো না। আপনি কি উত্তরটা দিলেন সেই উত্তরটাও কিন্তু ইন্টারপ্রিটার বুঝিয়ে বলতে পারেন। প্রায়শই দেখি ইন্টারপ্রিটার নিয়ে ভুল হয়। তো সেক্ষেত্রে আপনি বলবেন যে সরি আমি ইন্টারপ্রিটারকে বুঝতে পারছি না। মনে রাখবেন যে আপনার উপরে এমন কোনো গোড়াজাপ নাই যে আমাকে ওই দিন ইন্টারভিউটা দিয়ে আসতে হবে। কোনো কারণে ইন্টারপ্রিটার যদি আপনার মনোভূত না হয়, মনোভূত মানে ইন্টারপ্রিটারকে যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আমি মনে করি আপনার ওই দিনকে ইন্টারভিউটা ক্যান্সেল করে দেওয়া উচিত, আরেকদিন যাওয়া উচিত। এরকম কোনো নেই, তাড়াহুড়ো করার কোনো কারণ নাই যে আমাকে ইন্টারভিউটা দিয়েও আসতে হবে। যেমন আমার সেদিনকে এক ক্লায়েন্ট, উনি হচ্ছে রোহিঙ্গা ইন্টারপ্রিটার। উনি বাংলাও ঠিকমতো বলতে পারে না, কিছু কিছু পারে, তো উনি আবার কিছু ব্রোকেন হিন্দি পারেন। তো উনি যখন ইন্টারভিউ দিতে গেলেন, দেখেন ওনার জন্য তারা রোহিঙ্গা ইন্টারপ্রিটার পায়নি, ওনার জন্য তারা বাঙালিও পায়নি, তার জন্যে তারা একটা হিন্দি ইন্টারপ্রিটার নিয়ে এসেছে। উনার বলা উচিত ছিল আমি ইন্টারভিউটা আমি দেবো না। উনি কী করলেন, উনি আচ্ছা আমি হিন্দিতে দিব। দেখা গেল যে ভদ্রলোক বলছেন যে ইন্টারভিউ উনি হিন্দিও পারে না, উনি আসলে একজন পাঞ্জাবি, উনার নিজের হিন্দিও হচ্ছে ব্রোকেন হিন্দি, আর আমার ক্লায়েন্টও তো আপনি বুঝতে পেরেছেন ব্রোকেন হিন্দি, তো আর ওনার হচ্ছে পাঞ্জাবি। তো উনি ইন্টারপ্রিটার পাঞ্জাবি আর ব্রোকেন হিন্দি মিলায় কি বললেন, আমার ক্লায়েন্ট কিছুই বুঝলেন না, সম্পূর্ণ উল্টাপাল্টা বলে দিয়ে আসলেন। এবং আমার ক্লায়েন্টের উত্তর এমন দাঁড়িয়েছে যে ওনার জন্ম হয়েছে বার্মায় এবং জন্ম হয়েছে বাংলাদেশে। এখন প্রশ্ন করেছে হোম অফিস যে তুমি একই সাথে একই সময় কীভাবে বাংলাদেশেও জন্ম নাও আর মায়ানমারও কী করে জন্ম নাও। তো এই যে একটা মারাত্মক ভুল হয়ে গেল। এখন এই ধরনের যে ভুলকে সংশোধন করতে গেলে আমাদেরকে কী পরিমাণ পরিশ্রম করতে হবে এবং বোঝাতে হবে। এই জন্য বললাম ইন্টারপ্রিটারের ব্যাপারে যদি আপনার কনফিডেন্স না থাকে, তবে অবশ্যই আপনি অবজেকশন দেবেন এবং ইন্টারভিউটা পিছিয়ে দেবেন। আর ইন্টারভিউ শেষে আপনাকে তারা হয়তো কপি দিতে পারবে না, যেহেতু সেই ইন্টারভিউটা হচ্ছে ফেস টু ফেস হচ্ছে না, কম্পিউটার মাধ্যমে হচ্ছে। ফেস টু ফেস হলে আমরা জানি যে ওই দিনই ইন্টারভিউ নোট দিয়ে দেওয়া হয়, না দিলে তারা আপনাকে ইমেল করে পাঠিয়ে দেবে। যদি আপনার কোনো সলিসিটার থেকে থাকে তা আপনি অবশ্যই সলিসিটার ডিটেলস দিয়ে দেবেন, ইমেল দিয়ে দেবেন, আপনার লয়ারের কাছে ইন্টারভিউর কপি চলে যাবে। ইন্টারভিউ কপি আরেকভাবে তারা পাঠাতে পারে যে লয়ারদের অনেক সময় একটা অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্টকে তারা বলে মুভ ইট অ্যাকাউন্টে তারা আপলোড করে দেয়। তো ইন্টারভিউ ওরা আপনাকে বলবে যে তোমার যদি কোনো কিছু সাবমিট করতে হয় তুমি 5 দিনের মধ্যে সাবমিট করবে। মনে রাখবেন এই 5 দিন কিন্তু ক্যালেন্ডার ডে নয়, এরা 5 ওয়ার্কিং ডেজ। আপনি তাকে, এবং এই 5 ওয়ার্কিং ডে শুরু হবে ইন্টারভিউয়ের নোট পাওয়ার পরে। অনেক সময় তারা কিন্তু ইন্টারভিউ থেকে 5 দিন গোনে। আপনি কিন্তু এই কথাটা তাকে বলবেন যে তুমি এটা কাইন্ডলি তোমার ইন্টারভিউ নোটে উল্লেখ করো যে আমার এই 5 ওয়ার্কিং ডেজটা শুরু হবে ইন্টারভিউ নোট পাওয়ার পরে। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি ইন্টারভিউ নোট পেতে পেতে 1 মাস হয়ে যায়। এখন ইন্টারভিউ যদি আপনি পড়ারই সুযোগ না পান ইন্টারভিউ নোটটা, তাহলে আপনি কমেন্ট করবেন কিভাবে? আপনি প্রায়শই দেখবেন যে ইন্টারভিউতে আপনি অনেক মিস্টেক থাকে, অনেক ভুল থাকে। যেমন আমি এখানে 2-3টে খুব উদাহরণ দিতে পারি। যেমন আমার মনে আছে যে একটা ইন্টারভিউতে তারা আফ্রিকার একটা কেস, সেখানে অ্যাপ্লিকেন্ট তিনি গেরিলা, এই যে যারা আছে গেরিলা ফাইটার, গেরিলাদের নিয়ে তিনি কথা বলছিলেন এবং বলছিলেন যে আফ্রিকার ওই অঞ্চলে, রুরাল ওই অঞ্চলটাতে অনেক গেরিলা হামলা হয় এবং গেরিলাদের তিনি ভয় করেন। এখন এই গেরিলাটা যখন ট্রান্সলেট হয়ে গেছে, সেখানে ইন্টারভিউ অফিসার লিখছে গরিলা। আপনি জানেন গরিলা একটা জানোয়ার, একটা হিংস্র জানোয়ার, কিন্তু সে গরিলা জানোয়ার আর গেরিলা কিন্তু সেম জিনিস নয়।
তো সেখানে ইন্টারভিউর পরে আমরা যখন দেখলাম ডিসিশনে তারা লিখেছে যে আফ্রিকার ওই অঞ্চলে অনেক বন্যপ্রাণী আছে, কিন্তু ওই অঞ্চলে যে গরিলা আছে এটা আমাদের জানা নাই, এবং তুমি কেন গরিলাদেরকে ভয় করছো আমরা বুঝতে পারছি না। কিন্তু আপনি দেখেন সে কিন্তু গরিলার কথা বলেও নাই, তিনি বলেছেন গেরিলা, কিন্তু ইন্টারভিউ এভাবে ট্রান্সলেট হয়েছে। আরেকটা ক্ষেত্রে আমরা জানি যে যখন একজন নবীজির কথা বলছিলেন, তো সেটাকে ইন্টারভিউতে নিশ্চয়ই বলা হয়েছে প্রফেট। তো ইন্টারভিউইং অফিসার নিজের ভুলের কারণে তিনি প্রফেটকে তিনি বানান করে লিখেছেন প্রফিট। প্রফিট মানে লাভ। তো একজন কলার মধ্যে যুক্ত হচ্ছেন, কলটা নিয়ে নিই। হ্যালো কলার। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন কলার, কি করতে পারি? জি জি আমি মানে একটা জিনিস জানতে পারলাম আর কি, আমি আইসি একটু পাস করে যাচ্ছেন। সরি বুঝলাম না, আপনি এদেশে আসেন? জি, আপনি এদেশে আসেন কিভাবে? স্পাউস ভিসায়। স্পাউস ভিসায় আসেন, জি বলেন। জি 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 বলেন, শুনছি। আচ্ছা, স্পাউস ভিসা বাদে আমরা মানে ফ্যামিলির সম্পর্ক মানে একটু জড়িয়ে গেছে আর কি, বিচ্ছিন্ন হয়ে গেছি। বাদে আমরা এবার এখন আমরা অ্যাপ্লিকেশন করছি। জি জি করার বাদে এখন ভাই আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমি যেটুকু জানতে পেলাম আপনি স্পাউস ভিসাতে আসেন, আসার পরে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মনোমালিন্য হয়, পরবর্তীকালে আবার আপনারা যুক্ত হয়ে গেছেন। হ্যাঁ বলেন এখন। আমার অবশ্যই আর কি আমরা অ্যাপ্লিকেশন করছি, অ্যাপ্লিকেশন করার বাদে তাই আমরা যখন ইন্টারভিউতে ডাকতে জি তাই বল লাগে। জি আমি এমনিতে আর কি এসলাম করছিলাম আর কি, হওয়ার বাদে আমি অবশ্যই হয়ে গেছিলাম। জি এসলাম করছিলাম। জি বুঝছেন জি তখন তারা আমরা ডাকতে আর কি তাই বল লাগে। এখন এটা মানে আমরা জানতে আর কি তারা ডাকতে ডাকতে। জি হ্যাঁ, এখন যেটা আমার বিশ্বাস তারা অ্যাসালামে আপনার ইন্টারভিউতে তারা জানতে চাইবে যে আপনারা এখন একসাথে আছেন কিনা, আপনাদের সম্পর্কটা জেনুইন কিনা। যেহেতু কারণ আপনি মাঝে অ্যাসালাম ক্লেম করেছিলেন, সেক্ষেত্রে তারা হয়তো আপনার বিয়ের যেটাকে আমরা বলি বিয়েটা সঠিক কিনা, বিয়েটা জেনুইন কিনা, সম্পর্কটা জেনুইন কিনা, এটা তারা হয়তো জানতে চাচ্ছে। তো ইন্টারভিউতে গিয়ে যদি আপনারা একসাথে থেকে থাকেন, আপনাদের সম্পর্ক যদি জেনুইন হয়, তো ওই সম্পর্কে হয়তো আপনাকে প্রশ্ন করবে। ঠিক আছে, যে আপনারা তারা নির্ধারণ করবে। সরি ইন্টারভিউ জানাবার আমার ধারণা আপনি 1-2 সপ্তাহের মধ্যেই তারা একটা ডিসিশন দিয়ে দেবে। কারণ আগে আপনারা বিচ্ছিন্ন হওয়ার কারণে, আমার ধারণা বিচ্ছিন্ন হওয়ার পরে আপনার ওয়াইফ কি হোম অফিসকে জানিয়েছিল যে আপনারা আলাদা হয়ে গেছেন? আচ্ছা, তো যাই হোক আর কি, যে কোনো কারণে যেহেতু তারা আপনার অ্যাসালামের রেকর্ড তাদের কাছে আসে, ফলে তারা জানতে চাইবে যে কেন আপনার বিয়ে থাকা অবস্থায় আপনি অ্যাসালাম ক্লেম করলেন। এই জন্য আমার মনে হয় তারা সন্দেহ করেছে, তাদের মনে সন্দেহ হচ্ছে যে আপনাদের সম্পর্কটা হয়তো জটিল বা আপনাদের সম্পর্কটা হয়তো সঠিক নয়, এর মধ্যে হয়তো কোনো কিছু আছে, গড়বড় আছে। তো আপনি মোটামুটি আপনারা যেহেতু বৈধ কাপেল, আপনারা নিশ্চয়ই ভালো করে ব্যাখ্যা করলে এটা হবে। যাক, আবার আলোচনায় ফিরে যাচ্ছি। ওই যে আমি বললাম যে ঠিকমতো ইন্টারভিউতে ঠিকমতো কথাগুলো না বললে বা ইন্টারপ্রিটেশন কারেক্ট না হলে, এবং ওই যে বললাম ওইগুলি ইন্টারভিউ নোটটা পরবর্তীকালে চেক না করলে প্রবলেম হতে পারে। আরেকজন কলার যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন। হ্যালো কলার, শুনছি আপনার কথা, বলেন। হ্যালো। ওয়ালাইকুম সালাম। আমি আসলে আপনাদের প্রোগ্রামের ইয়েটা না, আমাকে যদি আপনি ওই যে ব্যারিস্টার কুতুবুদ্দিন সাহেবের নাম্বারটা বলা যাবে? ভাইয়া, ব্যারিস্টার কুতুবুদ্দিন সাহেবের নাম্বার তো আমার কাছে নাই। ওনাকে আমি চিনি, সম্মান করি। আমার মনে হয় আপনি যদি স্টুডিওতে ফোন করে যদি কুতুবুদ্দিন সাহেবের নাম্বারটা চান, আর একটা হবে কি, যদি আপনি গুগলে চেক করেন, গুগলে ওনার নাম দিয়ে চেক করলে ওনার অফিসেরও নাম্বার পাবেন এবং ওনার নাম্বার আপনি পাবেন। আপনি গুগলে চেক করলে অবশ্যই পাবেন। আর না হলে আপনি স্টুডিওতে ফোন করে, আমাদের এই অনুষ্ঠান শেষ হয়ে গেলে স্টুডিওতে ফোন করে আপনি কুতুবুদ্দিন সাহেবের নাম্বারটা পাবেন। যাক, আমরা যে আলোচনা করছিলাম সেই আলোচনা আমরা ফিরে যাই। তো আপনি এই ইন্টারভিউ শেষে আপনি অবশ্যই বলবেন যে ইন্টারভিউ অফিসারকে এটা নোট করে রাখতে,
যে ইন্টারভিউয়ের নোট পাওয়ার পর থেকে আপনার 5 ওয়ার্কিং ডেজ আছে। আরেকজন কলার যুক্ত হচ্ছেন, কে আছেন? হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কলার। ওয়ালাইকুম আসসালাম কলার, বলেন। ভাই আমি একটা জানার জন্য ফোন করছি। ই ভিসা জি, এই বাইরে থেকে আসার সময়, যেমন মনে করেন আমরা বাংলাদেশে গেলাম, বাংলাদেশ থেকে আসার সময় জি, ই ভিসা আমার আছে, জি। এটা ওরা চেক করবে কিভাবে? ভাইয়া যেটা হবে কি, ই ভিসাতে আপনি একটা ডিজিটাল নাম্বার পাবেন। ওই ডিজিটাল নাম্বার তারা যখন কম্পিউটারে দেবে, তারা ঠিকই আপনার পুরা হিস্ট্রি বেরিয়ে আসবে। এই ভিসা তো মনে করেন এই যে পাসপোর্ট আছে না, পাসপোর্ট দিয়ে করছি, পাসপোর্টের নাম্বারটা মারলে আসবে। ওই যে দেখেন, আপনাকে তারা কিন্তু যে একটা ফ্যাক্ট শিট আসছে না, শিটে দেখেন একটা নাম্বার আছে, নাম্বারটা কি আপনি পেয়েছেন? জি না। আপনি পাসপোর্ট দেওয়ার পরে আপনি যেটা কনফার্ম করার পরে যখন বলবে যে তোমার অ্যাপ্লিকেশন সাকসেসফুল সামথিং হলে একটা পেপার আপনি পাবেন। ওই পেপারটাই হচ্ছে আপনার ভিসার সব ইনফরমেশন ওখানে কন্টেন্ট করা আছে। আমি তো ওই ফোনে বুঝতেছি না, আমি ফোনটা রাখার পরে আপনি সরি জি, ফোনটা রাখার পরে আপনি আমাদের বললেন, জি, রাখার পরে বললেন, কারণ ফোনে সবকিছু বোঝা যাইতেছে না। কারণ আমার ই ভিসা করছি, সবকিছু আছে, এখন দেশে যাবো, দেশ থেকে আসার সময় আপনার পাসপোর্টের নম্বর মারলে ওরা আমার সবকিছু পাইবে কিনা, ওইটা তো জানার জন্য আর কি। ভাইয়া যেটা হবে, আপনি ই ভিসা সাবমিট করার পরে আপনি একটা পেপার পাবেন, অবশ্যই একটা পেপার পাবেন, এটা যে হয়েছে রেজাল্ট। ওই পেপারে দেখবেন একটা নাম্বার থাকবে, ওই পেপারটাই আপনি সংরক্ষণ করবেন। ওই পেপারেই আপনাকে সব কিছু আপনাকে বলে দেবে। তো এই জন্যে ওইটা আপনি কাছে রাখবেন। তবে আমি মনে করি এমনকি যদি পাসপোর্ট নিয়েও এখানে আসেন, কারণ আপনি বাংলাদেশে আসতে চাইলে ওরা তো জানতে চাইবে ব্রিটেনে আপনার কী আছে। তো ব্রিটেনকে আপনি ওদেরকে ওই কাগজটা দেখালেই হবে বা ওই নাম্বারটা দিলেই হবে, ওরা বুঝতে পারবে। তো যাই হোক, আজকে আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে এসে গেছি। আজকে আমরা অ্যাসাইলাম প্রসেস নিয়ে বেশ লম্বা আলোচনা করেছি, আরও আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু আসলে সময়ের অভাবে আমরা পেলাম না। আগামী যে কোনো দিন আসলে আমরা এই আলোচনাটা আবার পুরো করব, এবং পুরো করার পরে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে কী কী করা উচিত, কী কী ইনফরমেশান দেওয়া উচিত সেটা নিয়ে কথা বলবো। সাকসেসফুল অ্যাপিলের জন্য কী দরকার সেটাও আমরা নিয়ে কথা বলবো।